আমাদের এই আদরের ভালোবাসা চ্যানেল থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা নতুন নতুন গল্প নিয়ে আসি। তো নতুন নতুন গল্প শুনতে দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো গল্প শুরু করা যাক। মায়ের খেতে ইচ্ছে করছে না, আপনি ভাগেন। অরু, অরু ঘুরে তাকালো, তার চোখ জোড়া লাল হয়ে গিয়েছে, ফিসফিস করছে মুখশ্রী। তন্ময়ের রাগী চেহারার মুহূর্তে পরিবর্তন দেখালো, অদৃশ্যমান ভাবে নরম হয়ে এলো, এগিয়ে যেতে নিয়ে মোলায়েম সুরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনি? আমি? অরু এত চেষ্টা করেও বাক্যটি মুখ দিয়ে বের করতে পারছে না। পুনরায় মুখ খুলল, পারছে না। তন্ময়কে খুব ধৈর্যবান দেখালো, চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে। অরু অস্পষ্ট স্বরে শুধালো, আপনি কি ওই কলিয়াপুকে পছন্দ করেন? তন্ময় তাজ্জব বনে গেল যেন, বিরক্তির রেস ধরে পড়ল। তোর কি মনে হয়? আপনি বলেন। তুই এসব অদ্ভুত চিন্তা ভাবনা মাথায় আনিস কিভাবে? আমি এনেছি। ওই কলিয়াপু বলেছে সামনেই আপনাদের দুজনের বিয়ে। তার মানে আপনার মামিও বলেছে একই কথা। সিলেট থাকতেই আপনি সবকিছুর দোষ শুধু আমাকে দেন কেন? আপনি একটা বিয়ে করেন, না হলে 10টা। আমার কি? কোনো জবাব এলো না, না শোনা গেল পায়ের শব্দ। অভিমানী অরু আর চোখে চোখ তুলে তাকালো। তন্ময় কপালে সূক্ষ্ম ভাঁজ নিয়ে তাকিয়ে আছে, দৃঢ়তার চাহনি। রাগের মাথায় বকবক করেছে এতক্ষণ। হুঁশে ফিরে ছোট ঠোক গিলল অরু, গলাটা শুকিয়ে গিয়েছে, ঠোঁট জোড়া চিফতারা ভিজিয়ে নিল। দ্রুত পায়ের সামনে অগ্রসর হলো, এখন সে কেটে পড়বে। তন্ময়ের মুখমণ্ডল দেখে সে বুঝে গিয়েছে এ বিষয়ে তার মাসুম তন্ময় ভাই কিছুই জানে না। না জানুক, তবুও দোষ এই মাসুম তন্ময়ের। তন্ময়কে রেখে অরু যেতে পা বাড়ালো, পাশ কেটে যেতে নিলে তন্ময় হাত চেপে ধরে, টেনে নিজের সামনে দাঁড় করিয়ে বলে, তুই কি সিলেট থেকে রাতারাতি এই কথা শুনে চলে এসেছিলি? অরু থমকালো, পিটপিট করছে আঁখি দুটি। কোনো কথা কোথায় নিয়ে গিয়েছে। তন্ময়ের বিজনেসম্যান না হয়ে অ্যাডভোকেট হওয়া উচিত ছিল। অরু মিনমিন সুরে বলল, ছাড়ুন। তন্ময় তার হাত পিঠের পেছনে পেঁচিয়ে ধরেছে। উত্তর দিতে বলেছি। ব্যথায় কুকড়ে গিয়েছে অরু, ধমক শুনে কেঁপে উঠেছে খানিক, নাক ফুঁসছে তার, কম্পিত গলায় বলল, চর মারবেন আমাকে? এবার আমি সত্যি সত্যি চাচুকে বিচার দিব আপনার নামে। পরপর ঘাড়ে স্পর্শ অনুভব করলো, লম্বা চুলে টান খেলো। তন্ময় বাহাতে পেঁচিয়ে নিয়েছে চুলগুলো। জবাব দে। ভয় রীতিমতো জড়সড় হয়ে গিয়েছে অরু। তন্ময়ের এই দানবীয় হাতের চর ভীষণ রকমের ব্যথিত এবং লজ্জাজনক। পর মুহূর্তেই আবারও চুলে টান খেলো, ব্যথায় আর্তনাদ করলো। ব্যথা পাই। উত্তর দে। আপনার কি আমার উপর একটু মায়া হয় না? অরু, রাগাস না আমাকে। কথা ঘোরাতে না পেরে চুপসে গেল অরু, ভয়ে বুক দুরু দুরু কাঁপছে। তন্ময় এতটা ভয়ঙ্কর হবে জানলে সে কখনোই এই বিষয় তুলতো না, চুপচাপ মুখ বন্ধ করে রাখতো। নিজের দোষে ফেসে বোকা বনে গিয়েছে এক প্রকার। নিজেকে ছাড়াতে ছটফট করতে গিয়ে থেমে গেল হুট করে। দূর থেকে ভেসে আসছে দীপ্ত। লা 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 ওকে। দীপ্ত ছাদে আসছে নিশ্চয়ই। অরু পুনরায় ছটফট করতে লাগলো। তন্ময় তাকে ছেড়ে দিল। অরু হাঁপ ছেড়ে বেঁচেছে এমন ভঙ্গিতে শ্বাস ফেলতে নিয়েছিল, তবে তন্ময়কে শব্দ করে ছাদের দরজা লাগাতে দেখে শ্বাস গলায় আটকে গেল। না শ্বাস ফেলতে পারছে, আর নাই বা নিতে পারছে। তন্ময়কে কাছে আসতে দেখে দোলনার পেছনে চলে গেল। তন্ময় অধৈর্য গলায় আদেশ সুরে বলল, এদিকে আয়। না, একদম না। তোকে ধরতে পারলে কিন্তু খেয়ে ফেলবো। অরুর সর্বাঙ্গ কেঁপে উঠল। এ ধরনের বাক্য সেই প্রথম শুনছে তন্ময়ের মুখে। লজ্জায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। সুযোগ পেয়ে মুহূর্তেই তন্ময় তাকে পেছন দিয়ে টেনে ধরল, ছাদে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড় করিয়ে বলল, আর একবার জিজ্ঞেস করবো, এবার যদি জবাব না দিস তাহলে তোর খবর আছে। এমন অবস্থায় অরু শুধু তন্ময়ের বেসামাল স্পর্শ অনুভব করছে, কম্পন সৃষ্টি করছে ভেতরে। গলা দিয়ে কথা বের হতে চাইছে না। নজর ঘুরিয়ে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। আমাকে কেন বলিসনি?
কেন বলবো? তন্ময় পুনরায় অরুর হাত বেঁকিয়ে ধরেছে। এবার কিছুটা শক্তি প্রয়োগ করেছে। ব্যথায় অরুর আঁখি দুটি ভিজে উঠেছে। ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করে গেল। তন্ময়ের কণ্ঠে ক্রোধ স্পষ্ট। তুই এত বড় কাহিনী ঘটিয়েছিস আমাকে না বলে, আবার থেকে কনফার্ম না হয়ে। ছাড়ুন। দরজায় ত্রিম ত্রিম শব্দ করছে, সঙ্গে ভেসে আসছে দীপ্তের বাচ্চামিতে ভর্তি স্বর। অরু ভেজা নয়নে ছাদের দরজার দিকে তাকিয়ে ভুলেও তন্ময়ের দিকে তাকাচ্ছে না। চোখে চোখ পড়লে সে ভয়ে জ্ঞান হারাবে। যেভাবে তাকিয়ে আছে যেন অরুকে সত্যি খেয়ে ফেলবে। পরপর জবেদা বেগমের গলার স্বরও শোনা গেল। অরু মৃদু স্বরে বলল, ছাড়ুন, না হলে আমি চেঁচাবো। চেঁচিয়ে দেখ তুই। এক্ষুনি যদি না ছাড়েন আমি সত্যি সত্যি চেঁচাবো। গো হেড। অরু দাঁতে দাঁত চেপে রাখলো কিছুক্ষণ। কি ভেবেছে অরু চেঁচানোর সাহস পাবে না? পাবে। আজ সকলের সামনে এই লোককে অপদস্থ করবে সে। অরু নাক ফুঁসিয়ে চেঁচিয়ে উঠল, বড় মা। মুহূর্তেই অরুর অল্প সংখ্যক খোলা ঠোঁটে তন্ময় নিজের ঠোঁট এগিয়ে নিল। আচমকা আক্রমণে অরু থরথর করে কেঁপে রেলিংয়ে মিশে গেল। চোখ জোড়া শক্ত করে বুঝে গিয়েছে। কাঁপতে থাকা শরীরে স্পষ্ট তন্ময়ের বেসামাল স্পর্শ অনুভব করছে। ছটফট করে সরতে চাইলেও পারছে না। আষ্টি পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তন্ময় তাকে। চুপ করানোর ভঙ্গিতে ঠোঁটে ঠোঁট মিলেছে ঠিকই, তবে এখন পরিস্থিতি ভিন্ন। নেশায় হারিয়ে গিয়েছে তন্ময়। অনুভূতির সাগরে ভেসে অরু ছটফট বন্ধ করে দিয়েছে। শক্ত করে চেপে রেখেছে তন্ময়ের টি শার্ট। দুজনের নেওয়া ঘন ঘন গরম এক একটি নিঃশ্বাস একত্রে মিলিত হচ্ছে। অরু লজ্জায় কয়েকবার মাথাটা ঘোরানোর চেষ্টা করেছে, সফল হয়নি। তন্ময় পুনরায় তাকে নিজের দিক করে নিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত চুমুর ভেজা শব্দেও লজ্জায় হতভম্ব হয়ে পড়েছে অরু। সেদিন রাতে একটা গাঢ় করে চুমু হয়নি তাদের মধ্যে। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তন্ময় জ্ঞান হারিয়ে বসেছিল। তাই বলা যায় এই অনুভূতি তার কাছে নতুন। তন্ময় শান্ত হয়েছে খুব সময় নিয়ে, তবে এখনো ঘন ঘন শ্বাস ফেলছে। তার নেওয়া এক একটি শ্বাস প্রশ্বাস অরুর ঘাড়ে পড়ছে। অরু ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে এখনো। মাথা ঘুরিয়ে রেখেছে, চোখের দৃষ্টি নিচে। ভুলবশত ফিরে তাকাচ্ছে না। তন্ময় ডান হাতে অরুর দু গাল চেপে ধরেছে, মুখ নিচের দিকে ফিরিয়েছে। তার কণ্ঠের স্বর আধার রাতের থেকেও গভীর। মুড চেঞ্জ হয়ে গেছে, তাই বেঁচে গেলি। তবে এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। কোনো কিছু শুনলে সোজা আমাকে এসে বলবি, আমি জবাব দেব। মনে থাকবে? অরু বাধ্য মেয়ের মতো মাথা দোলালো, আড়ষ্ট চোখে তাকালো। তন্ময় সময় নিয়ে বলল, তুই ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই আমার জীবনে। অরু স্তব্ধ বিমূঢ়, হকচকিয়ে গেল সে। পরপর নিজেকে হাওয়ায় ভাসমান অনুভব করলো। অস্পষ্ট স্বরে চিৎকার করে উঠল। তন্ময় তাকে পাছা কোলে তুলে নিয়েছে। অরুর ছটফট অগ্রাহ্য করে সামনে অগ্রসর হয়েছে তন্ময়। অরু তখনও ভেবাচাকা খেয়ে বসে। কানের কাছটায় কেউ ড্রাম বাজিয়ে তন্ময়ের বলা বাক্যটি বারংবার বাজিয়ে চলেছে। দরু দরু বুক কাঁপছে অরুর। চোখের কোণ কখন ভিজে উঠছে অজানা। কাঁচ ভাঙার শব্দে ঘোর কেটেছে অরুর। সে সামনে তাকালো। তার ছোট্ট চোখ জোড়া বড় আকার ধারণ করেছে। কলির হাতে কফির মগ ছিল হয়তো, সেটা জমিনে পড়ে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। এমতো অবস্থায় মুখোমুখি তিনজন। অরু লজ্জায় হতভম্ব হলেও তন্ময়ের কোনো হেলদোল দেখা গেল না। সিঁড়ি বেয়ে নেমে চলেছে। বাক্রুদ্ধ অরু একইভাবে পড়ে রইল তন্ময়ের বাহুতে। সে এতটাই অবাক হয়েছে যে ছটফট করতে ভুলে গিয়েছে। অরুর রুমে ঢুকে তন্ময় তাকে বিছানায় ছুঁড়ে ফেলেছে। নরম তুলতুলে বিছানায় পড়ে রইল অরু। ঘুরে তাকালো না, উঠে বসলো অব্দি না। শুনতে পেল দরজার শব্দ। তন্ময় চলে গেছে। চোখ জোড়া খিচিয়ে বন্ধ করে রেখেছে। বুকে হাত চেপে ধরেছে। সবকিছু একত্রে মগজে ঢুকছে। তবে তন্ময়ের বলা সেই বাক্যটি ওর কিছুতেই ভুলতে পারছে না। বারংবার হুঙ্কার তুলছে, কাঁপিয়ে তুলছে বুকের ভেতরটা। এ রাতে মোস্তফা সাহেব আর তন্ময়ের তর্ক লেগেছে। বন্ধ দরজার আড়াল হতে বাপ ছেলের তুমুল কথা কাটাকাটি শোনা যাচ্ছে। তবে ঠিক কি নিয়ে দুজনের ঝগড়া
কেউই বুঝতে পারছে না। ড্রয়িং রুমে লাইন ধরে বাড়ির এক একজন দাঁড়িয়ে, সকলেই চিন্তিত। আনোয়ার সাহেব দুবার ভাই ভাই বলে ডেকে এসেছেন, তাতে কাজ হলো না কোনো। অপরদিকে জবেদা বেগম কয়েকবার দরজায় করাঘাত করেছেন। স্বামী বা সন্তান কেউই কোনো প্রকার সারা শব্দ করল না। ওরও সিঁড়ির উপরে দাঁড়িয়ে, নিচে নামছে না ভয়ে। আজ সে ঘর থেকেই বেরোতে চাচ্ছিল না। চেঁচামেচির শব্দে বেরিয়েছে নেহাত, না হলে 2-3 দিন তার ঘরে আটকে থাকার প্ল্যানিং ছিল। এখনো ঠোঁটের গরম আভা যায়নি, ভার ভার লাগছে। ঝিলিক মেরে চলছে ঠোঁটের মধ্যাহ্ন অংশ। এ অবস্থায় সে একদমই তন্ময়ের সামনে পড়তে চায় না। ভাবতে না ভাবতেই হুট করে তন্ময়কে আসতে দেখছে। চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে লোকটার, ব্যস্ত ভঙ্গিতে উপরে উঠে আসছে। অরু তাড়াহুড়ো করেও তন্ময়ের চোখের আড়াল হতে পারল না। তন্ময়ের চোখের সামনে পড়ে গেল। লজ্জায় হতভম্ব হয়ে টান টান ভাবে দাঁড়িয়ে রইল। তন্ময় যখন তার কাঁধ ঘেঁষে গিয়েছে, অরুর শ্বাস আটকে গেল গলায়। চোখ বুজে থাকলো শক্ত করে। একই বাড়িতে থাকে তারা, সে কিভাবে অ্যাভয়েড করবে তন্ময়কে? এটা তো অসম্ভব। কিন্তু অরু লজ্জায় চোখে চোখ রাখার সাহসটুকু পাচ্ছে না। সামনাসামনি হবে কিভাবে? অতিষ্ঠ ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে অয়ন। মাথা ব্যথায় চোখ মেলে তাকাতে পারছে না। বিষদায়ক যন্ত্রণা উপলব্ধি করছে। কপালে আঙ্গুল ঘষে চলেছে সমানে। একটা পেইন কিলার খেয়ে নিলে পারফেক্ট হতো, তবে সেটা এখন সম্ভব নয়। পেইন কিলার নিলে আরামদায়ক ঘুম চলে আসবে দুচোখের পাতায়। আর অয়নের আজ ঘুমানোর কোনো রাস্তা নেই। সারা রাত জেগে কাটাতে হবে। আপাতত একটা গরম গরম কফি লাগবে। রান্নাঘরে পা বাড়ালো। ফ্রিজ থেকে একটা দুধের প্যাকেট বের করে নিয়েছে। নিঃশব্দে চুলায় দুধ বসিয়েছে। মগ চামচ গুছিয়ে সেখানে কিছুটা কফি, সামান্য চিনি নিয়ে মিক্সিং করে নিয়েছে। দুধ উঠতেই মগে ঢেলে দিল। নেড়ে চেড়ে রেডিমেড শর্টকাট পদ্ধতিতে বানানো কফিতে চুমুক মেরে নিজের রুমের দিকে পা বাড়ালো। সামনাসামনি পড়ল লতা বেগমের। তিনি মাত্রই ঘুম ছেড়ে বেরিয়ে এসেছেন। টুকটাক শব্দ শুনে হয়তো হামি দিয়ে চোখের করে বিন্দু ঘুমন্ত জল নিয়ে বললেন, ঘুমাবো না মা, কাল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঘুমানোর সময় নেই। না, তুমি কি শুয়ে পড়ো। অয়ন নিচের রুমে ঢুকে গেল। দরজায় ছিটকানি লাগিয়ে চেয়ার টেনে টেবিলের সামনে বসলো। সামনেই মোবাইল ফোন সেট করে রাখা। বলা যায় তার চক্ষুদ্বয়ের সামনে মোবাইলের স্ক্রিনে ভেসে আছে সাবিহার ঘুমন্ত মুখমণ্ডল। নিবিড় ভাবে আবেশে ঘুমিয়ে পড়েছে। কাঁথা বুকতি টেনে নিয়েছে। থুতনি ঝুঁকে গলায় ঠেকেছে। আধারে তার মায়াবী মুখশ্রীর দেখা মেলা বেশ দায়ী হয়ে পড়েছে। অয়ন আর চোখে কয়েকবার দেখে অ্যাসাইনমেন্টে মনোযোগ দিল। কিছুটা এঁকে কিছুটা লিখে কফিতে চুমুক বসাচ্ছে। ব্যস্ত ভঙ্গিতে আবার এক নজর পুনরায় স্ক্রিনে দিয়েছে। তবে একবার স্ক্রিনে নজর রাখলে ফেরানো কষ্টদায়ক বটে। আনমনে মৃদু হেসে বলল, কথার খেলাপ করেছে কেন সাবিহা? তুমি না বলে রাত জেগে আমায় উষ্ণতা দেবে? মৃদুস্বরে হাসল অয়ন। অথর বেঁকিয়ে চেয়ে রইল ক্ষীণ নজরে। খুব নেশাগ্রস্ত শোনালো তার কণ্ঠের স্বর। কবে তোমাকে এভাবে নিজের পাশে দেখবো? এই দিন আসছে না কেন বলো তো? আমার যে তর্স হয়েছে না। অনুভূতি ব্যক্ত করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পুনরায় অ্যাসাইনমেন্টে মনোযোগ হবার প্রচেষ্টায় মত্ত হয়েছে। ঘড়ির কাঁটা ঘুরে এসেছে 5:55-তে। তার অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে সবেই। হাত পা ভেঙে এসেছে। উঠে একটু এক্সারসাইজ করে নিল। উঠবোস করে ফোন হাতে নিল। দুষ্টু সুরে বলল, গুড মর্নিং অয়নের প্রেয়সী। অয়নের প্রেয়সীর জবাব নেই। হেসে অয়ন স্ক্রিনে চুমু দিয়ে কল কেটে দিল। এতক্ষণ যাবৎ ঘুমে বিভোর সাবিহা হঠাৎ করে চোখ মেলে তাকালো। অসম্ভব লাল হয়ে গিয়েছে চোখ জোড়া। চোখের সাদা অংশটুকু লাল শিরায় জমাট বেঁধে গিয়েছে। গাল দুটো ভীষণ ভাবে জ্বলছে। ঠোঁটের কোণ ঘেঁষে হাসির রেখা ফুটতে চাইছে। সে জেগেই ছিল সর্বক্ষণ। জেগেছিল বললে ভুল হবে। আধ ঘুমন্ত ছিল। অস্পষ্ট ঘুমের ঘোরে সে সবই শুনেছে।
দেখেছে, লজ্জায় চোখ খোলেনি। এত সব উদ্ভট কাণ্ড কারখানা করে ছেলেটা যে সাবিহা মুখ তুলে তাকাতে অব্দি দ্বিধাবোধ করে। অশান্তভাবে ফের চোখ বুঝলো। কিছুটা সময় আছে এখনো, ঘুমিয়ে নিবে, না হলে সকালে চোখ খুলে তাকাতে পারবে না তন্দ্রা কাটিয়ে। তার ঘুমের আবার বেহাল অবস্থা। পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে থাকে, সারা দিন মন মেজাজ তেতো হয়ে রয়, আর সেটা সাবিহা মোটেও চায় না। শীতকালের সময়টাতে অরু জানালা বন্ধ রাখে না, এটা একটা তার বাজে স্বভাব বলা চলে। সুমিতা বেগম সন্ধ্যার পরপর জানালা বন্ধ করে দিয়ে যান, তবে অরু পরপর আবার খুলে রাখে। মশার পরোয়া করে না, এভাবেও এই সময় এয়ার কন্ডিশন ছাড়া পড়ে না যে, তাই জানালা সর্বক্ষণ খোলা রাখা যায়। খোলা জানালা দ্বারা সূর্যের কিরণের প্রবেশ ঘটেছে রুমে। ঠিক অরুর মুখশ্রীর উপর পড়ছে লম্বা সরু উজ্জ্বল কিরণের রেখা। চোখজোড়া কুঁচকে অরু ঘুমিয়ে গেল, তবু রেহাই নেই এই সূর্যের কিরণ হতে। হাঁসফাঁস করে মিনমিনে স্বরে অভিযোগ করল, পিটপিট করে আঁখি দুটি খুলে তাকিয়ে রইল মাথার উপরের সিলিং এর পানে। মস্তিষ্ক ফাঁকা, সময় লাগলো মগজ ধোলাই করে সবকিছু ধীরে সুস্থে মনে করতে। গত রাতে সেসব মনে পড়তেই চোখ শক্ত করে পুঁছে ফেলল। বিছানা ছাড়ার কোনো লক্ষণ দেখা গেল না তার মধ্যে। ঘড়ির কাঁটা 7টায় ঘুরছে, তন্ময় এখনো বেরোয়নি। সে 8টায় ব্রেকফাস্ট করে 8:30-এর মধ্যে বেরোয়। তার মানে তন্ময়ের সামনে পড়তে না চাইলে 1.5 ঘন্টা নিজেকে এই রুমে বন্দি করে রাখতে হবে। পরপর মগজে আসলো, আজ তো শুক্রবার, শুক্রবার তো ছুটির দিন, তার মানে তন্ময় বাড়িতেই থাকবে। ওর চোখ মুখ কুচকে মুখে বালিশ গুজে আর্তনাদ করে উঠল। কিভাবে সামনাসামনি হবে? ঠিক এই সময় দরজায় কড়া ঘাতের শব্দ। দীপ্ত উচ্চস্বরে ডেকে চলেছে, আপু, এই আপু, বড় মা ডাকছে। অরু দাঁতে দাঁত চেপে মরার মতো পড়ে আছে, সারা শব্দ করছে না। তবুও দীপ্ত উচ্চস্বরে ডেকে যাচ্ছে, তার থামার নাম গন্ধ নেই। একসময় দীপ্তর ডাকাডাকি থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলবে এর পূর্বেই তন্ময়ের ডাক। অরু, অরু হুড়মুড়িয়ে উঠে বসলো, চোখ দুটো তার বড় বড় হয়ে গেল, শ্বাস ফেলতেও ভয় হচ্ছে। দ্বিতীয়বার তন্ময়ের কণ্ঠ ভেসে আসতেই নড়ে চড়ে উঠল। এত ডাকাডাকির কি আছে? না পেরে অরু জবাব দিল, নিচে আয়। আচ্ছা। দ্রুত পায়ে বিছানা ছেড়ে ওয়াশরুম ঢুকে গেল। তন্ময়ের কণ্ঠ কেমন নিত্য দিনের মতো শোনালো, যেন গতকাল এমন কাহিনী সে করেনি। অথচ এদিকে অরু নিত্য দিনের মতো শান্তশিষ্ট থাকতে পারছে না। ফ্রেশ হয়ে দরজা খুলে উকি মেরেছে প্রথম। রাস্তা ফাঁকা দেখে দৌড় লাগালো। এক দৌড়ে সিঁড়ির সামনে নামতে নিয়ে থমকে গেল। সিঁড়ির শেষ প্রান্তে তন্ময় দাঁড়িয়ে কথা বলছে ফোনে। দৌড়ে দৌড়ে বুক কাঁপছে অরুর, লজ্জার সংকোচ তাকে ঘিরে ধরেছে। ওড়নার কোনা মুঠো করে ধরে রেখেছে, নিজেকে স্বাভাবিক করার পর্যাপ্ত চেষ্টা করছে, কিন্তু পারছে না। মাথা নত করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে উষ্ঠা খেল। পড়তে গিয়ে কোনো মতে নিজেকে সামলে নিল। লজ্জায় মাথা কাটা গেল তার। ওষ্ঠা খাবার সময় কি আর ছিল না? আশপাশ কোথাও নজর দিল না আর। তন্ময়ের দিক তো ভুলেও না। দ্রুত পায়ে ডাইনিং এর সামনে এসে চেয়ার টেনে বসে পড়ল। প্লেট উঠিয়ে টেবিলে নজর রাখলো। কি নিবে বা খাবে দ্বিধা জড়িত তার পাশে চেয়ার টেনে তন্ময় এসে বসেছে। অরুর ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। এতটা প্রেশারাইজ ফিল সে কখনোই করেনি। আজ তন্ময়ের উপস্থিতি বড্ড চালাচ্ছে তাকে। তিলে তিলে মনে এনে দিচ্ছে আজে বাজে চিন্তা ভাবনা। জবেদা বেগম তন্ময়ের প্লেটে খাবার দিতে নিয়ে বললেন, না। সোজা সাপটা জবাব তার। জবেদা বেগম আর চোখে স্বামীর দিকে তাকালেন সাহায্যের জন্য। মোস্তফা সাহেব স্ত্রীর নজর দেখেও না দেখার ভান করে খাওয়াই মনোযোগী হলেন। জবেদা বেগম আর একবার চেষ্টা করলেন ছেলেকে রাজি করানোর জন্য। একটা গেট টুগেদার আছে, যেতে হবে। সময় নেই এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে। জবেদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মাথা নত করে খেতে থাকা কলি হঠাৎ উঠে দাঁড়ালো শব্দ করে। খাবার ফেলে চলে যাবার জন্য পা বাড়ালো। জবেদা বেগম হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলেন, কলি হুড়মুড়িয়ে চলে গেল।
জবেদা বেগম প্লেটে খাবার নিয়ে পিছু ছুটেছেন। মোস্তফা সাহেব কিছু বলতে চেয়েও বললেন না। কোনা চোখে ছেলেকে বিরক্ত নজরে দেখে নিলেন। সব ঝামেলার চূড়ান্তে রয়েছে তার এই ছেলেটা। আকাশ উত্তেজিত কণ্ঠে শুধালো, তোর বেসমেটদের গেট টুগেদার না? ওয়াও, গত বছর আমি গিয়েছিলাম না তোর সাথে, মারাত্মক লেগেছে। এক একজন এত ডিফারেন্ট এন্ড ফানি, একদম বোর ফিল হয়নি, ভীষণ এনজয় করেছি। এবার আসবি? না ভাই, আমার অলরেডি আছে। ওকে। ও এতটাই অন্যমনস্ক ভঙ্গিতে খেয়ে যাচ্ছিল যে সে মোস্তফা সাহেবের ডাক শুনতে পায়নি। পুনরায় ডেকে উঠতেই ফিরে তাকালো। জি চাচু। রেজাল্ট কবে বেরোবে জানো কিছু? মাসের শেষের দিকে। কোন ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ? পাবলিক আর প্রাইভেট, নাকি যেটাতে আছে ওটাতেই? পাবলিক। আমি ঢাবিতে চান্স পেতে চাই চাচু। দূর হয়ে যায় তো। অ্যাডমিশন টেস্ট দিতে কত পয়েন্ট চেয়েছে? এসএসসি আর এইচএসসি মিলিয়ে 8। এসএসসি তে তো A+ ছিল তাই না? জি। এইচএসসি তে কেমন করবে? মোটামুটি। ভর্তি হওয়ার জন্য পড়াশোনা শুরু করে দাও তাহলে। ও হ্যাঁ, এবার বিজ্ঞান বিভাগে কতটা আসন রয়েছে জানো? শুনেছিলাম 1795। মন দিয়ে পড়তে থাকো। জি। ব্রেকফাস্ট শেষ করে ওরু সোফায় বসেছে। তার নাক পিটপিট করছে। দু একবার হাঁচি দিয়ে টিস্যু নাকে গুজে রেখেছে। সামনে দিয়ে দীপ্ত নেচে কুদে বেড়াচ্ছে। এই আসছে আবার যাচ্ছে। ওরু দীপ্তের উপরেই কয়েকবার হাঁচি কাশি ছাড়তেই সে দৌড়ে পালালো নাক মুখ কুচকে। মোস্তফা সাহেবের সঙ্গে কথা শেষ করে তন্ময় ওরুর সামনে এসে দাঁড়িয়েছে। ওরু ঘুরে ফিরে আর চোখে তাকে দেখে নজর সরিয়ে নিচ্ছে। বাঁ হাতের টিস্যুখানা পিঠের পিছনে লুকিয়ে রেখেছে। হাঁচি দিতে ইচ্ছে করছে, তবে নিজেকে দমন করে রেখেছে এই লজ্জাজনক কাজ করা হতে। তন্ময় খুব সাবলীল স্বরে জিজ্ঞেস করলো, গেট টুগেদারে যাবি? নাক পিট হাঁচি কাশি সব ভুলে বসল ওরু। ফ্যাল ফ্যাল করে তাকালো। অবিশ্বাস্য সুরে বলল, কি? গেলে সন্ধ্যার আগে তৈরি হয়ে থাকিস। তন্ময় টেবিল হতে মানিব্যাগ, সেলফোন এবং হাতঘড়ি নিয়ে বেরিয়ে পড়ল। দূরের সিঁড়িতে দাঁড়ানো দীপ্ত দৌড়ে তার পেছনে ছুটছে। হয়তো কিছু কিনে দিতে বলবে। ওর ধ্যান মেরে তন্ময়ের চাবার পানে তাকিয়ে সে আসলেই কিছু বুঝতে পারছে না। তন্ময়ের সঙ্গে গেট টুগেদারে সে কেন যাবে? মানে তাকে হঠাৎ করে কেন নিতে চাচ্ছে? কই আগে তো কখনো যেতে বলেনি। বিকেল থেকে ওর বাড়ি জুড়ে বিচরণ করছে। চিন্তায় সে আধ পাগল প্রায়। কি করবে? যাবে নাকি না? তন্ময় তাকে জোর দিয়ে কিছু বলেনি, সাধারণভাবে বলেছে তার মানে না গেলেও চলবে, যেতেই হবে এমন কোনো বিষয় নয়। কিন্তু মনে মনে ওর যেতে চাচ্ছে, আবার একটু দ্বিধাবোধেও জড়িয়ে রয়েছে। তন্ময় বলেছে সন্ধ্যার আগে তৈরি হয়ে থাকতে। ঘড়ির কাঁটা 5টায় ঘুরছে। আর কত? এখন তৈরি হতে না গেলে তন্ময় তাকে ফেলে চলে যাবে। অবশেষে রুমের দরজা লাগিয়ে ওরু আলমারি খুলে বসেছে। কি পরবে ভাবতে ভাবতে সোনালী রঙের একটা 3 পিস বের করে বিছানায় রাখলো। এটাই পরবে। ফ্রেশ হয়ে এসে কামিজ পরে নিল। ধীরে সুস্থে তৈরি হয়ে গেল। নিজেকে পরিপাটি করে আয়নায় দেখলো। কপালে ছোট পাথরের টিপ দিতে গিয়েও দিল না। বিছানায় বসে উঁচু জুতো ছোড়া পড়তে লাগলো। মিনিট 5 আগে পাশের রুমের দরজা খোলার শব্দ পেয়েছিল। তন্ময় নিশ্চয়ই রেডি হচ্ছে। ওর জুতো পরে বসে রইল। তন্ময় ডাকলে তবেই বেরোবে, না হলে নয়। আচ্ছা, তাকে বেরোতে না দেখে যদি তন্ময় চলে যায়? হাজারো উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় নিয়ে বসে থাকলো। 6:45 দরজায় করাঘাতের শব্দ। অরুর ঠোঁটে হাসি ফুটে উঠল। নিজেকে আর একবার দেখে নিয়ে দরজা খুলতে এগোলো। তার দরু দরু বুক কাঁপা কি বন্ধ হবে না? তন্ময় ইন করা কালো শার্ট পরেছে, কালো প্যান্টের সঙ্গে। হাতে বড় কালো রঙের একটা ঘড়ি পরেছে। আপাতত মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। চিরচেনা সেই সুবাস ভেসে আসছে নাকে। তন্ময়ের এই পারফিউমের ঘ্রাণ অরুর খুব পছন্দের। আর চোখে তন্ময়ের গম্ভীর মুখে দৃষ্টিপাত দিল। তার চোখ জোড়া অন্যমনস্ক ভঙ্গিতে তন্ময়ের পাতলা ঠোঁটে চলে গেল। গরম মুখ নিয়ে মুহূর্তেই অন্য পাশে ফিরল। ধুকপুক শুরু হয়েছে ভেতরে। নিস্তব্ধ গাড়ির মধ্যে তন্ময়ের পাশে বসে থাকাটাও দায়ী হয়ে দাঁড়িয়েছে।
ওরু শুনেছে তারা ধানমন্ডি 33-এ যাচ্ছে। মোবারক রেস্টুরেন্টের ছাদ বুক করা, সেখানেই গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। সে ভীষণ নার্ভাস, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, তার নাকের ডগায়ও বিন্দু ঘামের দেখা মিলছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। তন্ময় অরুর পাশের কাজ নামিয়ে দিল, সঙ্গে সঙ্গে দমকা হওয়া ছুঁয়ে দিল অরুকে। পর্যাপ্ত শ্বাস প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো, আর চোখে তন্ময়ের দিকে তাকালো, মিনমিনে সুরে বলল, অনেক মানুষ থাকবে সেখানে, হুম, আমার যাওয়াটা স্বাভাবিক দেখাবে কি? গেলেই বুঝবি। এটা কোনো সুন্দর উত্তর হতে পারে? একদম নয়, ফালতু ছোট লোকই উত্তর। এত বড় বন্ধু বান্ধবদের গেট টুগেদারে তাকে কেন নিচ্ছে? অরুকে বিষয়টি এতটাই ভাবাচ্ছে যে তন্ময়ের করা গতকালের কীর্তিকলাপের বিষয় ভুলে বসলো। রেস্টুরেন্টের পাশে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, সেখানে গাড়ি পার্ক করে বেরিয়ে এসেছে তন্ময়। পরপর অরুও বেরোলো, খুঁড়ে খুঁড়ে তন্ময়ের পিছু হাঁটছে, চারপাশে নজর বোলাচ্ছে। খুব সুন্দর পরিপাটি পরিবেশ চারপাশে। অরু মার্জির সঙ্গে কম বেশি অনেক রেস্টুরেন্টে গিয়েছে, তবে এটাই কখনো আশা হয়নি। কিন্তু পরের বার মার্জিকে নিয়ে ঠিক আসবে। এই রেস্টুরেন্টের খোলামেলা পরিবেশ তার ভীষণ পছন্দ হয়েছে। সদর দরজার সামনেই দারোয়ান। তন্ময়ের সেলফোন বেজে চলেছে সমানে। এতক্ষণ যাবৎ একটা কলও রিসিভ করেনি, এবার রিসিভ করলো। হু হ্যাঁ করে রেখে দিল। ঘুরে তাকালো, অরু এখনো তার থেকে 5 হাত দূরে। ধীরে সুস্থে হাঁটছে নাকি দ্রুত বুঝতে পারলো না, তবে অরুর মতে সে দ্রুত হাঁটছে। হাঁটছে বললে ভুল হবে, দৌড়চ্ছে এক প্রকার। তাও তন্ময়ের পাশাপাশি থাকতে পারছে না। তন্ময়ের কাছাকাছি আসতেই তার কাঁধ পেঁচিয়ে ধরলো তন্ময়। অরু কিছুটা কেঁপে উঠে অবাক দৃষ্টিতে তাকালো। তন্ময় তাকে নিয়ে সামনে অগ্রসর হতে নিয়ে বলল, ওরা ফান লাভিং পার্সন, আবল তাবল বকে, সেগুলো কানে নেওয়ার প্রয়োজন নেই। খারাপ লাগলে আমাকে জানাবি, বোঝা গেল? অরু মাথা দোলালো, ছটফট করে রয়ে গেল তন্ময়ের বাহুতে। এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে, উপলব্ধি করছে মানুষের চাহনি। ভীষণ লজ্জাও লাগছে বটে। এভাবে ধরে হাঁটার কি আছে? মানুষজন নিশ্চয়ই ভাববে তারা প্রেমিক প্রেমিকা। আসলেই কি? তন্ময় তো স্বীকারোক্তি দিয়েছে তার জীবনের একমাত্র নারী শুধু অরু। তার মানে দাঁড়ায় তন্ময় তো তার প্রেমিক। ভাবলেই অরুর মন আকাশে উঠতে লাগলো ডানা মেলে। সে কখনো কল্পনা করেছে কি তার এই সুন্দর ভাই তার প্রেমিক হয়ে যাবে? অরু মিটিমিটি হেসে তাকালো, দেখলো তন্ময় তার দিকেই তাকিয়ে। অরুর হাসি গায়েব হয়ে গেল তৎক্ষণাৎ। তন্ময় আগ্রহী স্বরে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? কই কিছু না। মিটিমিটি হাসছিলি কেন? কোথায় হাসছিলাম? আমি দেখলাম। আমি কি হাসতে পারবো না? না, হাসতে পারবি না। যেখানে সেখানে হাসার প্রয়োজন নেই তো। অরু মুখ কোমড়া করে রাখলো, তবে মনে মনে সে মিটিমিটি হেসেই চলেছে। আজ সে খুব সুন্দর অনুভব করছে, ভীষণ ভালো লাগছে তার। সাথে একটা বাজে রকমের ইচ্ছে জেগেছে মনে, তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরতে চাওয়ার ইচ্ছে। ছাদে পা রাখতেই দেখতে পাওয়া যাবে পাপাশে সবুজ বোর্ডে বড় বড় অক্ষরে লেখা রয়েছে গ্রিনল্যান্ডে স্বাগতম। নামটির যথার্থ পরিচয় দিয়েছে ফ্লোরে সবুজ ঘাসের মেলা। বোঝার উপায় নেই যে এখানে প্লাস্টিকের ঘাসের ব্যবহার হয়েছে। দেওয়ালেও সমান তালে ঘাসের ব্যবহার। মধ্যিখানে 2 লাইন গেঁথে বড় দুটো টেবিল গেছে। আসন দেওয়া রয়েছে মোট 40 জনের। ড্রাম, গিটার, এমন নানান রকমের বাদ্যযন্ত্র রয়েছে আশেপাশে। গোল কোষান বালিশগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে অনেকেই। এতগুলো অজানা মানুষ একত্রে দেখে ওরু হকচকিয়ে গেল। সেই মানুষগুলোর নজর তন্ময়ের উপর পড়তেই এক একজনের চিৎকার চেঁচামেচি শুনে সে তন্ময়ের পেছনে চলে এলো। ভয় ধকধক করছে ভেতরটা, এক প্রকার গুটিয়ে গিয়েছে সে। এমন হট্টগোল মোটেই আশা করেনি। 12-14 জন পুরুষ হবে একত্রে, এবং প্রত্যেকে স্যুটকোট পরে। এক একজন পুরুষের পাশে সুন্দরী নারী দাঁড়িয়ে, বোঝাই যাচ্ছে তাদের জীবন সঙ্গিনী। তারা দিব্যি তন্ময়কে দেখে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে ডেকে চলেছে, এই আমাদের ট্রেন চলে আসছে, সাইড সাইড জায়গা দেন। এই বেটা, এত বড় তন্ময় মানে? তোরটা কি ছোট?
এই মাথার বোট, তুই এত বড় বলতে কি বুঝাইছিস এটা আগে বল। শালা অস্টিল, তুই দেখে আসছস বিগ না স্মল, গে অ্যাক্ট। আইস দেখাবো ছোট না বড়। ওর ফ্যালফ্যাল নয়নে এক একজনের কথাবার্তা শুনে যাচ্ছে। ভীতু সে একটি কথার মানেও বুঝে ওঠেনি, কি রেখে কি বলছে ভালোভাবে শুনতেই পারছে না। বুঝবে তো দূরের বিষয়, সে বরং আলগোছে তন্ময়ের শার্টের একটি অংশ চেপে রেখেছে। তার দৃষ্টি ঘুরে ফিরে সকলকে দেখছে। একসময় দৃষ্টি দিয়ে থামলো ইব্রাহিমের দিকে। ইব্রাহিম একটি গ্লাস হাতে বসে আপাতত ঠিক অরুর দিকে তাকিয়ে মুচকি হেসে চলেছে। গ্লাসের সাথে গ্লাস মেরে উচ্চস্বরে বলল, তোরা ইম্পর্টেন্ট গেস্ট মিস করে যাচ্ছিস। ইব্রাহিমের আঙ্গুল তোলায় এবার সকলেই তন্ময়ের পেছনে তাকালো মনোযোগ দিয়ে। সুঠাম দেহের তন্ময়ের পেছনে পাতলা ছোট গড়নের অরুকে লক্ষ্য করা আসলেই কষ্টসাধ্যের বিষয়। কিছু সেকেন্ডের নিস্তব্ধতা বয়ে গেল, পরপর পুনরায় হই হুল্লোড়ের শব্দ। মাহিন অধৈর্য গলায় শুধালো, এটা ওরু না? সারা অশিক্ষিত সূর্য পূর্ব দিক থেকে ওঠে। ইয়াক। অরু এখনো চমকে তাকিয়ে। সকলেই তার নাম জানে। কিভাবে জানে? সে তো এই প্রথম তাদের দেখছে, এর আগে কখনো দেখেনি। তন্ময় বন্ধু বান্ধব বাড়িতে আনে না খুব একটা, ক্লোজ ফ্রেন্ড ইব্রাহিম হাতে গোনা, দু একবার এসেছে। আর সকলেই তাকে কেমন নাম ধরে মজার সুরে কথা বলে চলেছে, যেন বছর বছর ধরে তাদের সম্পর্ক পরিচয় চেনা জানা। তন্ময় মাথা ঘুরিয়ে অরুর দিকে তাকালো, এগিয়ে নিয়ে গেল তার বন্ধু বান্ধবদের সামনে, চোখে চোখ রেখে নরম সুরে বলল, অরু ছোট স্বরে সালাম জানালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জবাবখানা সকলের থেকে ফিরে আসলো। তন্ময় একটি কুশন এগিয়ে দিয়ে বসতে ইশারা করলো অরুকে। অরু বসলো জড়সড় হয়ে, তার পাশেই তন্ময় বসেছে ছুঁই ছুঁই হয়ে। সর্বদা গম্ভীর মুখের তন্ময়কে এখন আর গম্ভীর লাগছে না। সে মুচকি হেসে তাকিয়ে বন্ধুদের পানে, দু একবার মাথা দুলিয়েছে, কথা বলছে। এক সুন্দর পরিবেশ, হাসাহাসির ঝড় বসেছে। ঠাট্টার সুরে রিহান বলে, হাসাহাসির ঝড় নেমে এলো। ইব্রাহিম হাসিতে লুটিয়ে পড়েছে, চোখের কোণে তার জল জমেছে। নিজেকে সামলে চোখের কোণ মুছে নিল। মাহিন অতিষ্ঠ সুরে ভেঙালো, সেই তন্ময়টা নিয়ে ওর যত মাথা ব্যথা। দেখে আসছে যে বড়, আর তোরটা ওটা যে ছোট। সুহানি জানে? এই সুহানি, এটাকে ডাক্তার দেখাস না কেন? রিহান সকলের থেকে বেশি দুষ্টু প্রকৃতির, তা তার হাব ভাবে বোঝা যাচ্ছে। তার পাশে ফর্সা লম্বা চওড়া দেখতে মেয়েটি হলো সুহানি। অরু মনোযোগ দিয়ে মেয়েটিকে দেখলো, কথাবার্তায় বুঝে নিয়েছে মেয়েটিও তন্ময়ের ফ্রেন্ড সার্কেলের একজন। তুই তোকারি তো আর যে সে লোক করে না। লক্ষ্য করেছে তন্ময়কেও তুই করেই সম্বোধন করেছে, ইভেন রিহানকেও। সুহানি নাক কুচকে বলেছে। রিহান বুকে হাত চেপে রেখেছে। রসিকতা সকলের মধ্যে বিদ্যমান। মাহিনের বাপাসের ছেলেটা সৈয়দ, শান্ত শিষ্ট ধরনের। তবে এবার মুচকি হেসে ওকে জিজ্ঞেস করলো, ওরু তো এবার ইন্টার পরীক্ষা দিয়েছ না? তুমি করে বলছি, কারণ ভীষণ ছোট। আমাদের সকলের মাস্টার্স কমপ্লিট, বুঝলে? আমরা তোমাদের সিনিয়রের ঘরের সিনিয়র। তা এত বড় সিনিয়র বয়ফ্রেন্ড পেয়ে কেমন বোধ করছো? তার উপরে সিনিয়র বয়ফ্রেন্ড কাজী। ওহো। অরু আর চোখে তন্ময়ের দিকে তাকাচ্ছে মাথা নত করে। ঠিক কত প্রকার লজ্জা সে পাচ্ছে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রীতিমতো গালে গরম আভাস পেয়ে চলেছে, মাথা তুলে তাকাতে পারছে না। তন্ময় ঠোঁটে স্মিত হাসি রেখে আছে।
ওরও খুব সময় নিয়ে নিচু স্তর স্বরে বলল, জি, ইন্টার দিয়েছি। বি কমফোর্টেবল ওরু, আমরাই তো। সৈয়দের পাশে রুবেল বসে। সে শুধু হেসেছে এবং টুকটাক মতামত দিয়েছে। এবার সেও কথা বলল। এমন সুন্দরী শান্তশিষ্ট পিচ্চি কাজিন আমাদের নেই কেন? তাহলে তার মেয়ে খুঁজতে হতো না। বাচ্চাকাল থেকে পড়িয়ে শিখিয়ে নিচের মতো বড় করে বিয়ে করে ফেলতাম। কাজিনগুলো সব বিয়ে শাদী করে আঙ্কেল বানিয়ে ফেলেছে। সব লাখ তন্ময় চাচার। ওরু টান টান হয়ে বসে। ঘন ঘন তন্ময়ের দিকে তাকাতে ইচ্ছে করছে, কারণ তন্ময়ের হাত তার পিঠে। একটু পর পর বলিয়ে দিচ্ছে, যেন শান্ত করছে অরুকে। কিন্তু অরুর তো অস্বস্তি হচ্ছে না, একটু লজ্জা এবং ভয় লাগছে, তেমন ভালোও লাগছে। ইব্রাহিম শব্দ করে হেসে উঠল। শান্ত, তাও ওরু, অসম্ভব। সুহানি হেসে শুধালো, দুষ্ট না, দুষ্টুর নানি তন্ময়কে নাকে দড়ি লাগিয়ে ঘোরায়, অচেনা মানুষের সামনে এমন পুতুল সেজে থাকে, কিন্তু বাড়িতে ও একটা জলজ্যান্ত জ্বালানি। অরু লজ্জায় মাথা নত করে রেখেছে। মনে মনে ইচ্ছে মতো বকে দিল, পেয়ে নিক একবার সামনে, ইতর বাটপার একটা। মাহিন ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করলো, সত্যি নাকি তন্ময়? তন্ময় উচ্চস্বরে করে হেসে উঠল। হাসির শব্দে ওর ফ্যালফ্যাল নয়নে তাকালো। বন্ধুদের সঙ্গে তাহলে তন্ময় এমন থাকে? কতটা সুন্দর লাগছে তার আইডিয়া আছে লোকটার। ওরুর বুক তুরু তুরু করে কেঁপে উঠছে, বুকে অশান্তি অনুভব করছে। এভাবে তার সামনে কেন হাসে না? এই যে হেসেছে বলে গহ্বরে হারিয়ে গিয়েছে মায়াবী চোখ দুটো, ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে তা তো ওরু ভালোভাবে দেখতেই পারছে না। তন্ময় হেসে বলল, ঝুলন্ত পানাই ঘেরা ড্রামা বা মুভিজ দেখতে হয় না, শি ইজ এনাফ। সুহানি হেসে বলল। ওরু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সুহানির কথায় পুনরায় লজ্জায় হতভম্ব হয়ে গেল। পরপর বন্ধুদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। নানান রকমের বিষয় নিয়ে কথা বলছে। ওরু মনোযোগ দিয়ে শুনছে। এক সময় ওয়েটার এসে ড্রিঙ্কস দিয়ে গিয়েছে। সে ম্যাচিনটা নিয়েছে, ধীরে সুস্থে একটু একটু করে খেয়ে চলেছে। এর মধ্যেই সুহানি এবং উপস্থিত কিছু মেয়ের সাথে তার কথাবার্তা হলো। তাদের কথাই ওরা বুঝতে পারলো তারা সবাই তাকে চেনে। তন্ময়ের সেলফোন থেকে নাকি ছবি দেখেছে, মজার মজার অনেক ইনসিডেন্ট শুনেছে। ওর বাকরুদ্ধ হয়ে পড়লো। নাহিন দুষ্টু সুরে বলল, তোমাকে মজার একটি বিষয় বলি ওরু। তখন আমরা মাস্টার্স প্রথম বর্ষে, তন্ময়কে আমাদের ক্লাস লিডার তন্নি প্রপোজ করে। মাঠে ভরা জনগণ। পাবলিক প্রপোজ বোঝো তো, পাবলিক প্রপোজ করে বসে। সেই কি কাণ্ড, ভাবতেই হাসি চলে আসছে। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল। তার সঙ্গে বাকিরাও যোগদান করেছে, কিন্তু ওরু অধীর আগ্রহে অপেক্ষা করছে বাকিটা শোনার জন্য। মাহিন বলল, বাকিটা আমি বলি শোনো। তন্ময় খুব নিট অ্যান্ড ক্লিন, এটা আমরা সকলেই জানতাম। ও আগে থেকে ছোট গার্লফ্রেন্ড বাড়িতে বড় করেছে, তা তো আর তন্নি বেচারি জানে না। ও তন্ময়ের পেছনে আঠার মতো লেগে পড়লো। কি খাটনি না খাটছিল এই মেয়েটাকে সরাতে। ওর চোখ মুখ অন্ধকার করে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় জিজ্ঞেস করলো, খারাপ লাগছে? না। ঠান্ডা লাগছে? ডিসকমফোর্ট ফিল করলে জানান। নাহিন দীর্ঘশ্বাস ফেলে পড়ল। হাউ কিউট! এই কেয়ারিং তন্ময়কে আমি প্রথম দেখছি। মি টু। অরুর বলতে ইচ্ছে করলো, সেও এই প্রথম দেখছে। এমন কেয়ারিং হাস্য উজ্জ্বল সুন্দর তন্ময় আগে দেখেনি বললে ভুল হবে, খেয়াল করেনি। মাহিন তন্ময়ের উদ্দেশ্যে বলল, এই তুই এইভাবে তুই তোকারি করছিস কেন ওরুকে? অভ্যেস। তন্ময়ের ছোট জবাব। থেমে আবারও বলল, পরিবর্তন করা যাবে বলে মনে হয় না। জানটান ডাকিস না। নাম মানে কোনো নিকনাম দিস নাই? অরু লজ্জায় পুনরায় হতভম্ব হয়ে রইল।
তন্ময় আগেই যেই ওয়ার্নিং দিয়েছে তাকে, তার যথাযথ কারণ রয়েছে বলে মনে হচ্ছে ওরও। বন্ধুদের মস্করার গুলো তন্ময় কি ইজিলি হ্যান্ডেল করছে? যে যা বলছে সে সেটাই মেনে নিচ্ছে, জবাব দিচ্ছে। ওরও চুপচাপ জড়সড় হয়ে সকলের আলাপ আলোচনা শুনে গেল। ডিনার শেষ করে সকলে পুনরায় শুয়ে বসে রয়েছে। মজা মাস্তি থামেনি তাদের এক সেকেন্ডের জন্য। কিছুক্ষণ পর রুবেল গান নিয়ে কথা তুলেছে। ব্যাস, সকলের রিকোয়েস্ট মেনে রিহান গান গাইল সুহানির জন্য, একটা বাংলা রোমান্টিক গান। ওরু সমানে হাতে হাত ছুঁয়ে তালি দিচ্ছে, লাজুক হেসে মনোযোগ সহকারে শুনছে। কি সুন্দর গেয়েছে, নিশ্চয়ই প্রায়শই গান গায় তারা। গান শেষ হতেই একসময় রূপম বলল, অরু, তোমাকে তন্ময় গান শুনেছে তো? ওরও প্রায় সময় শুনেছে তন্ময় ভালো গান গায়, গিটার বাজাতে পারে, কিন্তু কখনো শোনেনি। ওরও মাথা নাড়ল, শোনেনি। মাহিন চেঁচিয়ে উঠল, কি বলো, তোমাকে গান শোনায়নি? পৃথিবীতে এমন প্রেমিক আছে নাকি যে নিজের প্রেমিকাকে গান শোনায় না? আরে ওদের বিষয়টা তো ভিন্ন অন্যদের থেকে। দে আর কাজিনস। তাতে কি কাজিনদের চান্সও আরো হাই মাম্মা। এই বেটা, চল তাড়াতাড়ি গান গেয়ে শোনা একটা ওরুকে। চুপসে গেল ওরু। সকলের নজর তার উপর, এমনকি তন্ময়ের। সেও তাকিয়ে তার রায় জানার জন্য। লজ্জায় এখান থেকে ওরু লাফিয়ে উঠে যেতে ইচ্ছে করছে, কিন্তু সে তন্ময়ের মুখে গানও শুনতে চায়। অবশেষে হালকা মাথা দোলালো। মুহূর্তেই রিহান তার হাতের গিটার ছুঁড়ে মারে তন্ময়ের দিকে। ইব্রাহিম উৎসাহ দিল, চল শুরু কর। তন্ময় গিটার হাতে মাথা নত করে গিটারে টুংটাং শব্দ করছে। ওরু ধ্যান মেরে দিয়ে তাকিয়ে, বুকের ভেতরে তোলপাড় শুরু হয়েছে। ঠিক কতটা এক্সাইটমেন্ট তার ভিতরে কাজ করছে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে কখনো কল্পনা করেনি তন্ময় তার জন্য গান গাইবে। গম্ভীর তন্ময়কে এভাবে কল্পনা করার সাহস সে জীবনেও পায়নি। পরিবেশ শান্তশিষ্ট হয়ে গেল মুহূর্তেই। কোনো শব্দ নেই, সকলেই নিশ্চুপ হয়ে রয়েছে, তবে ঠোঁটে মৃদু হাসি। মাহিন আঙুলের সাহায্যে শীষ বাজিয়েছে দুবার। ইব্রাহিম মোবাইলের ক্যামেরা অন করে দিয়েছে। তন্ময়ের ভারী গভীর কণ্ঠের স্বর ধীরে শোনা গেল, সবিতা বেগম সাবিহার রুমে এসেছেন। তিনি মেয়ের পছন্দের ভুনা খিচুড়ি প্লেটে সাজিয়ে এনেছেন, সঙ্গে গোস্ত এবং পাশে সামান্য আচার দিয়ে। সাবিহা কিছুক্ষণ আগেই ফিরেছে অফিস থেকে। তখন সে মোবাইল হাতে পায়চারি করছিল কক্ষ জুড়ে। মায়ের হঠাৎ আগমনে দাঁড়িয়ে পড়ল। নাকে ভেসে এলো সুগন্ধ, ঘ্রাণে চারিপাশ মো মো করছে। হেসে শুধালো, কি এনেছ? খিচুড়ি মনে হচ্ছে। সবিতা বেগম প্লেট টেবিলের উপর রাখলেন। সঙ্গে সঙ্গে সাবিহা উড়ে গিয়ে বসলো চেয়ার পেতে। কোনো মতে এক ঢোক পানি খেয়ে খিচুড়ি খেতে শুরু করেছে। সবিতা বেগমের রান্নার হাত চমৎকার। তার হাতের ভুনা খিচুড়ি চেটেপুটে খেতে হয়। সাধারণ একটি খাবারও সবিতা বেগমের হাতে সুস্বাদু হয়ে ওঠে। তিনি সাবিহার পাশে গিয়ে বসেছেন, আগ্রহী চোখে মেয়ের খাওয়া দেখছেন। খাওয়ার এক পর্যায়ে সাবিহা হেসে বলল, কিছু কি বলবে মা? সবিতা নড়ে চড়ে বসলেন। তিনি কিছু নয়, অনেক কিছু বলতে এসেছেন। অনেকদিন ধরেই মেয়ের সাথে একান্তভাবে কথা বলতে চাচ্ছিলেন, তবে সময় হয়ে উঠছিল না। আজ বাড়ি জুড়ে নিস্তব্ধতা। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেব অফিসে আছেন। মুক্তি বেগম পাশের বাড়িতে রয়েছেন। সুমিতা বেগম ভাইয়ের বাড়িতে গিয়েছেন। দীপ্ত আকাশের সঙ্গে বেরিয়েছে রবি বান্ধবীর বাড়িতে। ওরও তন্ময়ের সাথে বেরিয়েছে। বাড়িতে আপাতত তিনি আর তার মেয়ে ছাড়া কেউ নেই। এটাই তো ভালো সুযোগ মেয়ের সাথে আলাপ করবার। তিনি বলেছেন, খেয়ে নে, ধীরে সুস্থে বলি। এই তো খাওয়া শেষ, হাত ধুয়ে আসি। সাবিহা ওয়াশরুমে ঢুকে হাত ধুয়ে ফিরেছে। একটা টিস্যু নিয়ে সেটাই হাত মুছতে নিয়ে সবেদা বেগমের সামনে বসলো চেয়ার পেতে। হেসে বলল, দেখি বলো, কি বলার আছে তোমার? সবেদা বেগম আলাপের সুর তুলেছেন মেয়ের শৈশব কৈশোরের বিষয় নিয়ে। একটুখানি ছিলি, মনে হয় এই তো গতকাল ড্রয়িং রুম জুড়ে ছোট ছোট পা ফেলে দৌড়েছিস। তন্ময় ধমক দিতেই
কেঁদে কেটে আমার পিছু পিছু ঘুরে বেড়াটি আঁচল ধরে। ভাইয়া মেরেছে বলে গুনগুন করে বল। দেখ সময় কতটা পরিবর্তন হয়ে যায়। সেই ছোট্ট মেয়েটা আমার কি সুন্দরভাবে বড় হয়ে গিয়েছে। এখন তার বিয়ের সম্বন্ধ এসে চলেছে সামনে, নাকে মুখে দম ফেলার সময় নেই। সাবিহার ঠোঁটের স্মিত হাসি থমকে গেল। একসময় ঠোঁটের থমকে যাওয়া হাসি বিলুপ্ত হয়ে গিয়েছে। থমথমে অবস্থা মুখশ্রীর। মায়ের পানে এক দৃষ্টিতে তাকিয়ে জবেদা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মা আমার এভাবে জেদ ধরে থাকে না। তুই এখন আর ছোট নেই, বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে অনেক আগেই। তোর কথায় তোর বাবা এতগুলো বছর বিয়ের বিষয় এড়িয়ে এসেছে, কিন্তু এখন আর এড়িয়ে যাওয়া সম্ভব নয়। প্রতিবেশীদের কানাঘুষা সমালোচনা তো চলছেই। আজকাল আত্মীয় স্বজনও মুখের উপর কথা বলছে। এভাবে আর কতদিন? সাবিহা নিশ্চুপ হয়ে রইল। তার বলার মতো কিছুই নেই। সে কি করবে বুঝতে পারছে না, কি বলবে খুঁজে পাচ্ছে না। পরিস্থিতি যে তার বোঝার বাইরে। দিশেহারা অবস্থায় উঠে দাঁড়ালো। মোবাইল বেজে চলেছে। অয়নের কল। সাবিহা ফোন সাইলেন্ট করে টেবিলে রেখে দিল। জবেদা বেগম পুনরায় বললেন, আশরাফুল ভাইয়ের কথা মনে আছে তোর? তোর বাবার বন্ধু, ওই যে আমাদের পাশের বাড়ি থাকতো, বাড়ি বিক্রি করে সুইজারল্যান্ড শিফট হয়েছিল না? তারা ফিরে এসেছে। তার ছেলে মুবিনের কথা নিশ্চয় মনে আছে। তোরা দুজন একসঙ্গে খেলেছিলিস, মনে আছে বুঝি? তোর বাবা ছেলের সম্পর্কে খোঁজ নিয়েছে। ভীষণ ভদ্র এবং সুশীল, শিক্ষিত, মার্জিত, সব দিক দিয়ে পারফেক্ট। আশরাফুল ভাই প্রস্তাব দিতেই তোর বাবা সন্তুষ্ট হয়েছেন। আমারও ভালো লেগেছে। আগামী সপ্তাহে তোকে দেখতে আসবেন তারা। অবশ্য তোকে তাদের দেখা, তবুও সামনাসামনি দেখে নিবে না হয়। ছেলের সাথে একটু কথা বল, ভেবে দেখ, তারপর আমার মনে হয় তোর পছন্দ হবে। মেয়েকে ভাবনা চিন্তা করার সুযোগ দিয়ে জবেদা বেগম প্লেট হাতে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় দরজা চাপিয়ে গেলেন। জমিনে স্তব্ধ বিমূঢ় দৃষ্টি রেখে সাবিহা দাঁড়িয়ে থাকলো। নড়ল না বেশ খানিকক্ষণ। পা জোড়া ধরে গিয়েছে, তবুও দাঁড়িয়ে। মস্তিষ্কের মধ্যে জটিল জট বেঁধেছে। সবকিছু ঘোলাটে লাগছে। নিজেকে পাগল পাগল লাগছে সাবিহার। কি করবে সে? ভারী পা জোড়া টেনে বিছানায় বসলো। মুখমণ্ডল দুহাতের ভাঁজে গুজে ডুকরে উঠল। সাধারণ একটা মেয়ে সে, বাবা মায়ের পরিবারের দোলালি। তেমন শক্তিশালী হৃদয় বা মস্তিষ্ক তার নেই। খুব অল্পতেই কষ্ট পায়, ভেঙে পড়ে। আজও একই অবস্থা। ঘড়ির কাঁটা ঘুরছে 10:45। অরু তন্ময়ের পেছন পেছন গাড়িতে উঠে বসেছে। এখন তারা বাড়ির উদ্দেশ্যে বেরোবে। রাত হয়েছে অনেক। মোস্তফা সাহেব বেশ কয়েকবার কল করেছেন। তন্ময় ঘন্টাখানেক আগে কল রিসিভ করে আসছি বলে কেটে দিয়েছে। এখনো অবধি আর একটি কল সে রিসিভ করেনি। সিটবেল্ট বেঁধে অরু গালে দুহাত চেপে ধরল। গাল গরম, শুধু গাল নয়, ঘাড় থেকে সম্পূর্ণ মুখ গরম হয়ে আছে। এতটা ভয়ঙ্কর লজ্জার সম্মুখীন যে হবে কে জানতো। মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে অরুর। কি রেখে কি নিয়ে ভাববে দিশে পাচ্ছে না। মনের ভেতর অনেক প্রশ্ন রয়েছে তার, অনেক কিছু জিজ্ঞেস করার আছে। সঙ্গে অভিমান করে বসেছে তন্ময়ের উপর। এত লুকোচুরি কেন? সবকিছু অন্যদের থেকে কিংবা নিজ থেকে তাকে কেন বুঝে নিতে হবে? তন্ময় আগেরকার মতো ভাবলেশীন ভঙ্গিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। অরু পিটপিট করে আর চোখে তাকিয়েছে কয়েকবার। গলায় কথা আটকে আসছে। লজ্জা এবং সংকোচ এড়িয়ে কথা বলতে মূলত দ্বিধাবোধ করছে সে। অরুর পাশের কাজ নামানো। ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে প্রবেশ করছে গাড়িতে। ঠান্ডা বাতাসে শরীরের পশমগুলো পরম আবেশে দাঁড়িয়ে গিয়েছে। শীতে জবথবু খেয়ে গেল মুহূর্তেই। চোখ বন্ধ করে শীতে কেঁপে উঠল। একটা শাল বা কার্টিগান কিছুই আনেনি সঙ্গে। আসলে তার মনে ছিল না। তাড়াহুড়ো এবং আবুল তাবুল চিন্তা মস্তিষ্কে নিয়ে সবকিছু ভুলে বসেছিল। রেস্টুরেন্টের ভেতরে উষ্ণতা ছিল বিধায় শীত তেমন গায়ে লাগেনি। তবে এখন শীতল অনুভব করে জড়সড় হয়ে আসছে শরীর। একসময় মনোযোগ বাইরে দেওয়ার চেষ্টা করলো। গাছের পর গাছ পেছনে চলে গিয়েছে নিমেষেই। গাড়ির পর গাড়ি ফেলে এগিয়ে চলেছে তাদের গাড়ি। নিস্তব্ধতা ভেঙে তন্ময়ের কণ্ঠের স্বর শোনা গেল, গাছ লাগিয়ে দে। থাক না।
অরুর কথার অগ্রাহ্য করে তন্ময় গাড়ি চালানোর ফাঁকে কাঁচ উঠিয়ে দিল। অরুর সঙ্গে সঙ্গে মুখের খারাপ অবস্থা করে বসলো, ঠোঁট গাল ফুলিয়ে রাখলো। ভুরু দুয়ের পাশে সূক্ষ্ম ভাঁজ। তন্ময় দু একবার আর চোখে তাকিয়ে দেখলো। এতটুকু বিষয় নিয়ে অরুর মুখ ফুলানোর কারণ খুঁজে পেল না। অবশেষে বিরক্ত সুরে বলল, এমন ঠান্ডা বাতাস যাচ্ছে, তবুও তোর আক্কেল আসছে না কেন? অরু থমথমে গলায় বলল, আপনি চুপ থাকেন। আমার গাড়িতে আমি চুপ থাকি? তো আমাকে বের করে দেবেন? হ্যাঁ, আপনার সাহস আছে? ভীতু একটা। আপনি তাজা গোস্তের কুমির, জানেন সেটা? অরু এই লোকটার উপর চরম বিরক্ত। বিরক্ত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে আজ। চোখের সামনে সবকিছু পরিষ্কার, তার ঝকঝকে পকপকে পরিষ্কার। তার বুঝতে আর বাকি নেই কিছু। এতক্ষণ যাবৎ সব কথা মিলিয়েছে। তন্ময় তাকে খুব আগে থেকে পছন্দ করে, তাই তো ক্লাসমেট তন্নিকে রিজেক্ট করেছিল। একটাও প্রেমের রেল লাইনে চড়েনি অরুর জন্য। ফিরবার সময় তাকে মাহিন খুব সাবলীল গলায় বলেছিল, আর বিশ্বস্ত বন্ধু তন্ময়, দেখে রেখে কিন্তু তাকে। উপরে একটু গম্ভীর, তবে মনের দিকে তুলো একদম। অবশ্য তুমি এগুলো জানো, তাও বলছি আর কি। জানো তো তোমাকে কতটা ভালো। কথাগুলো শেষ করতে পারেনি মাহিন। পূর্বেই রুবেল ডেকে উঠেছিল, কিন্তু অরু স্পষ্ট বুঝেছে সে তো বাচ্চা নয়। মাহিন নিশ্চয়ই বলতে নিয়েছিল তন্ময় তাকে ভালোবাসে। অরু পেছনে মাথাটা দুলিয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলল। সেই রাত্রের দৃশ্যটি চোখের পাতায় ভেসে উঠল পুনরায়। মাতাল দিশেহারা তন্ময় নিজের গাম্ভীর চোখে দূরে সরিয়ে স্বেচ্ছায় নিজেকে আত্মসমর্পণ করেছিল অরুর সামনে। জ্ঞান হারাবার পূর্বের কথাগুলো অরুর কানে এখনো স্পষ্ট। কম বেশি প্রতিদিন ভাবতে বসে আদেও কি তন্ময়ের কথাগুলো সত্য ছিল? আধার রাতে নিস্তব্ধ রুমে অরুর কানের কাছে অস্পষ্ট গম্ভীর স্বরে বলা ভালোবাসি এখনো সর্বাঙ্গ শরীর জুড়ে শিহরণ বইয়ে দিয়ে যায়। সেই অনুভূতি কাঁপিয়ে তোলে অরুকে। কতটা সাবলীল ভাবে বলেছিল। অরুর বিশ্বাস করতে কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে বলে ভুল হবে। এক প্রকার সে ভেবে নিয়েছে মাতাল হয়ে আবল তাবল বকেছিল লোকটা। কিন্তু আজ মাহিনের কথাগুলো অরুর চোখের সামনের পর্দা উঠিয়ে দিয়েছে। স্পষ্ট দেখতে এবং বুঝতে পারছে সবকিছু। তন্ময় কেন এত লুকোচুরি খেলছে তার সাথে। কি হয়েছে? ব্রিজের উপর একটু থামাবেন গাড়ি? তন্ময় গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নাকচ করলেও শেষ পর্যন্ত গাড়ি থামিয়েছে। কয়েক ছোড়া কপত কপতির দেখা মিলছে। ছড়িয়ে ছিটিয়ে তারা স্নিগ্ধ শীতল বাতাসে ভিজতে ব্যস্ত। অরু একটি ফাঁকা জায়গায় দাঁড়ালো, রেলিং ঘেঁষে নিচে তাকালো। জলের স্রোত বয়ে চলেছে, সঙ্গে বইছে তুমুল বাতাস। চুল উড়ে মুখের সামনে চলে আসছে বারংবার। বিরক্তভাবে চুলগুলো কানের পিছনে ঠেলে দিল। আনমনে বলল, এখান থেকে পড়লে কি আমাকে বাঁচানো যাবে? তন্ময় বিরক্ত ভঙ্গিতে অরুর হাত ধরতেই থমকে গেল। ঠান্ডায় শরীর বরফের ন্যায় হয়ে গিয়েছে। ছোঁয়া দুষ্কর, তবুও মেয়েটার দুরন্তপানা ছোটে না। মহা বিরক্ত হলো সে। টেনে নিতে চাইল, তবে অরু নড়ল না। সে ঘুরে দাঁড়ালো তন্ময়ের দিকে। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চারিপাশে নজর বোলালো। কেউই আশেপাশে নেই। নির্জন এবং ফাঁকা রাস্তা। হুট করে দ্রুত পায়ে গিয়ে তন্ময়ের কোমর দুহাতে পেঁচিয়ে ধরল। তার মাথা ঠেকেছে তন্ময়ের বুকে। ঠিক এভাবেই সে তন্ময়কে জড়িয়ে ধরতে চেয়েছে। ভালো লাগায় আবেশে চোখ ভিজে এলো। তন্ময়ের বুকে মাথা রাখতেই পৃথিবীর শূন্য মনে হতে লাগলো। জীবনে আর কিছুই লাগবে না তন্ময় ছাড়া, এমন অনুভূতি হচ্ছে। শান্তিতে তার মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছে। পরপর অনুভব করলো তন্ময়ের হাত তার পিঠে। অগোছালো চুলগুলো ঠিক করে দিচ্ছে যেন। অরু স্মিত হাসলো। লজ্জার মাথা খেয়ে কি তন্ময়ের বুকে একটা চুমু খাবে? অয়ন একটা সিগারেট ধরে রেখেছে দু আঙ্গুলের ফাঁকে। কয়েকবার সিগারেট চালাতে গিয়েও চালায়নি। আগ্রহী চোখে তাকিয়ে আছে পাশের ছাদে। সাবিহা কল ধরছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না। ঘুমিয়ে পড়েছে নাকি? এত দ্রুত তো ঘুমায় না। ব্যস্ত ভঙ্গিতে চারপাশে নজর বুলিয়ে আবারও কল করেছে। এইবার সাবিহা কল রিসিভ করলো। অয়ন অশান্ত সুরে জিজ্ঞেস করলো, কল ধরছিলে না যে? সাবিহা নিজেকে সামলে নিয়েছে।
তবে কিছুক্ষণ কান্না করেছে বিধায় মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। গলার স্বর ভেজা এবং গম্ভীর। ওয়াশরুম ছিল। কি হয়েছে? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? দেখি সাদা সুতো। না, এখন ঘুমাবো, আসতে পারবো না। কি হয়েছে সাবিহা? আমাকে কি বলা যায় না? কিছু বলে না বলবো। আচ্ছা, একটুখানির জন্য সাদা এসো, আমি অপেক্ষা করছি। সাবিহাকে তার কথা বাড়ানোর সুযোগ দিল না, মুহূর্তেই কল কেটে দিল। ব্যস্ত পায়ে পায়চারি করে চলেছে। সাবিহার কণ্ঠের স্বর বড়ই চিন্তায় ফেলেছে অয়নকে। কান্না করেছিল কি? না হলে অমন শোনাবে কেন? সাবিহাকে একবার সামনাসামনি দেখে না নিলে অয়ন অন্তরের শান্তি পাবে না। সাবিহা বেশ সময় নিয়ে এসেছে। একটা চাদর শরীরে পেঁচিয়ে রেখেছে। ছাদের লাইটস অফ, আকাশের চাঁদে তার লাল মুখশ্রী দৃশ্যমান। অয়ন বাউন্ডারি পেরিয়ে চলে এলো সাবিহার কাছে। বিচলিত ভঙ্গিতে সাবিহার মুখমণ্ডল দুহাতে তুলে ধরলো চোখের সামনে। গালে আঙ্গুল ঘষে বলে উঠল, কান্না করছিলে কেন? সাবিহা থমথমে গলায় বলল, এভাবেই। এভাবেই? এভাবেই কাঁদা যায় বুঝি? তাহলে আমি একটু চেষ্টা করব এভাবে কাঁদার। কি বলো? তুমি কি বলবে বলো, নাহলে আমি যাচ্ছি। বলতে বলতে সাবিহা ঘুরে পা বাড়ালো চলে যাবার উদ্দেশ্যে। অয়ন পেছন থেকে সাবিহাকে জড়িয়ে ধরলো। একটি সুন্দর সুবাস নাকে লাগছে। সাবিহার চুলের ঘ্রাণ অয়নের ভীষণ পছন্দের। শুকলেই মাতাল মাতাল লাগে নিজেকে। ডান হাতে চুলের ক্লিপ খুলে দিল সাবিহার অমতে। লম্বা ঘন রেশমি চুলে মুখ ডুবিয়ে দিল। লম্বা বড় বড় কয়েকটি শ্বাস নিল। সেভাবেই অস্পষ্ট স্বরে বলল, কি সমস্যা? আমাকে না বলে আমি কিভাবে জানবো? ওরা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তন্ময় যখন গান গেয়েছিল সেটার ভিডিও করতে দেখেছে ইব্রাহিমকে, তাই দ্রুত মেসেঞ্জারে ঢুকে ইব্রাহিমকে মেসেজ করলো। বলল তখনকার করা ভিডিওটি সেন্ড করতে। ইব্রাহিম সময় নিয়ে পাঠিয়েছে। ভিডিও সেভ করে ফেললো। কানে ইয়ারফোন লাগিয়ে প্লে করলো। লজ্জায় তখন ভালো মতো দেখতেই পারেনি, শুধু শুনেছে। এখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। তন্ময়ের এই গম্ভীর স্বরে গাওয়া গান ওর মস্তিষ্ক থেকে যাচ্ছেই না। এভাবে আর কখনো কি শুনতে পারবে? বাংলা গান শুনতে কেমন লাগবে এই স্বরে? ভাবতেই ওর ভেতরে কম্পন শুরু হয়ে গেল। ডিসেম্বর গড়িয়ে জানুয়ারিতে পড়েছে মাস। আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়, তবে কনকনে ঠান্ডা এখনো উপভোগ করার মতো। আজ জানুয়ারির 6 তারিখ, মাসের প্রথম সপ্তাহ। অরুণ ইন্টার ফাইনালের রেজাল্ট বেরোবে। ঠিক দুপুর 12টায় অনলাইনে চলে আসার কথা। এর আগে জানতে হলে কলেজ যেতে হবে। আনোয়ার সাহেব মেয়ের রেজাল্ট বেরোবে শুনে আর অফিস গেলেন না, বরং বাক্স ভর্তি মিষ্টান্ন নিয়ে এসেছেন 20 কেজি। প্রতিবেশী আত্মীয় স্বজনদের দিবেন বলে দিব্যি ব্যস্ত পায়ে ড্রয়িং রুমে বিচরণ করছেন। সিঙ্গেল মিষ্টান্ন বাক্সগুলোতে পর্যাপ্ত মিষ্টি গুছিয়ে নিচ্ছেন। কয়েকজন প্রতিবেশীদের বাড়ি এভাবেই যাবে, তবে আত্মীয় স্বজনদের ব্যাপারটা ভিন্ন। তাদের বাড়ি কেজি হিসেবে যাবে। তিনি এখনই 10 কেজি আলাদা করেছেন। অরুর খুব বাজেভাবে ঠান্ডা লেগে বসেছে। সকাল থেকে টিস্যু ব্যবহার করে ঘরবাড়ি ভরিয়ে ফেলেছে। এতক্ষণ সোফায় বসে টেলিভিশন দেখছিল। হুট করে জবেদা বেগম তাকে ডেকে বসে, তাই রাতারাতি আর টিস্যুগুলো সরাতে পারেনি। হুড়মুড় করে চলে গেল। কিছুক্ষণ পর মোস্তফা সাহেব ড্রয়িং রুমে এলেন। নিউজ পেপারে চোখ রেখে সোফায় বসতে নিচ্ছিলেন, ঠিক অরুর ব্যবহৃত টিস্যুর উপর প্রায়। দীপ্ত ডাইনিং থেকে চেঁচিয়ে উঠল, চাচ্চু বসো না ওখানে। সর্দি টিস্যু দিয়ে অরু আপু গড়বাড়ি সোফা সবকিছু নষ্ট করে। দীপ্তর মাথায় একটা ছোট থাপ্পড় বসিয়েছে আকাশ। পরপর দীপ্তর কানে টান মেরেছে। বিদায় বেচারা চুপ করে গেল। অসম্পূর্ণ রয়ে গেল কথাগুলো। চমকিত মোস্তফা সাহেব আর বসলেন না, কিঞ্চিত ভ্রু কুঁচকে সোফায় তাকালেন। সুমিতা বেগম মিষ্টি নিতে এসে এমতা অবস্থা দেখে মেয়েকে বকতে শুরু করেছেন। দ্রুত এগিয়ে বাম হাতে টিস্যুগুলো ডাস্টবিনে ফেলে দিলেন। মোস্তফা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর জন্য ওষুধ আনা হয়েছে? আনোয়ার সাহেব মিষ্টির বাক্স গুনছিলেন। গোনা রেখে ভাইয়ের প্রশ্নের জবাব দিলেন, এনেছি, ঠান্ডা কমছেই না। আজ যাক, রাতের মধ্যে না কমলে আমাকে জানাবে। জি আচ্ছা ভাইয়া।
বাপ চাচাদের কীর্তিকলাপে অরু বেশ বিরক্ত এবং লজ্জিত। রেজাল্ট কি এখনো আউট হয়েছে নাকি? আগ বাড়িয়ে কি সব করে বেড়াচ্ছে। এখন যদি সে খারাপ করে তারপরে এই মোকার কিভাবে দেখাবে? আনোয়ার সাহেবের অত্যন্ত বিশ্বাস অরুর প্রাণে ডর ভয় ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেকবার রেজাল্ট আউটের দিন অরুর মনে শুধু বাপ চাচাদের প্রত্যাশা ধরে না রাখার ভয় কাজ করে। না হলে রেজাল্ট নিয়ে অতটা মাথা ব্যথা হয় না। আপাতত জবেদা বেগম অরুর হাতে কফি ধরিয়ে দিয়েছেন তন্ময়ের জন্য। তন্ময় এখন বাড়িতেই আছে, অফিস যায়নি, কারণ বিকালে সোজা বিজনেস ট্যুরে বেরোবে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2-4টি মিটিং শেষ করে পরদিন রাতে ব্যাক করবে ঢাকা। অরু বিষয়টি শুনে বিচলিত হয়ে পড়েছে। তন্ময় 2 দিনের জন্য চলে যাবে, এটা সে মানতে পারছে না। অদ্ভুত শূন্যতা বুকের ভেতর এখনই অনুভব করছে। অদ্ভুত খারাপ লাগা চারপাশে ভিড় জমিয়েছে। অরুর রেজাল্ট বেরোবে শুনে সাবিহাও বাড়িতে। তার অফিসে না যাবার আরেকটি কারণ রয়েছে অবশ্য। মোস্তফা সাহেব সাফ সাফ জানিয়ে দিয়েছেন এখন থেকে আর জব করার প্রয়োজন নেই সাবিহার। তখন জোরপূর্বক কাজে গিয়েছে নিজের ভাইয়ের কষ্ট দেখে। রেগে সেও তখন বাবার টাকায় চলবে না সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন তো সবকিছু ঠিক হয়েছে। মোস্তফা সাহেব তাই আর মেয়েকে কাজে যেতে দিবেন না। বাবার সিদ্ধান্তে সাবিহা নারাজ। সে কাজ করতে চায়, মূলত এর জন্য আজ সে বাড়িতেই বাবার মুখোমুখি হয়ে কথা বলবে, অথচ মোস্তফা সাহেব সুযোগ দিচ্ছেন না কিছু বলবার। বিরক্ত হয়ে তন্ময়ের রুমে এসেছে সে, কথা বলবে তার ভাইয়ের সাথে। তন্ময় তখন মনোযোগ সহকারে কিছু ফাইলস চেক আউট করছিল। সাবিহাকে দেখতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কি হয়েছে বলে সামনে অগ্রসর হতে লাগলো। বসতে ইশারা করলো। সাবিহা বসলো না, দাঁড়িয়ে রইল মাথা নত করে। আঁখি দুটি নিচে কালো হয়ে আছে, ক্লান্ত দেখাচ্ছে মুখশ্রী। তাকে দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। সাবিহা বলল, তুমি কি ব্যস্ত? না। আমি কাজ করতে চাই। তাহলে করবি? বাবা যেতে না করে দিল। আমি কথা বলি। ভাইয়া, আমি সাবিহার গলা আটকে আসছে। এই প্রসঙ্গে কথা বলতে বেশ দ্বিধাবোধ করছে সে। 2 ভাই বোনের আলাপ আলোচনার মধ্যে হুট করে ওর চলে গেল, তবে ভেতরে ঢুকলো না। দরজার সামনে দাঁড়িয়ে পড়লো, লুকিয়ে গেল দরজার আড়ালে। শুনতে পেল তন্ময়ের গম্ভীর স্বরে বলা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন, আমাকে পছন্দ করিস? অরু নড়ে চড়ে দাঁড়ালো, ভূত দেখার মতো চমকে গেল। প্রশ্নটির পর পরিস্থিতি থমথমে নিস্তব্ধতায় ঘেরা। সাবিহার জবাব এলো না। সে ক্ষীণ দৃষ্টিতে ভাইয়ের পানে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ওর চোখ জোড়া বড় বড় করে রেখেছে। তার মানে কি তন্ময়ের কথা সত্য? সাবিহা আর অয়ন? ওর মস্তিষ্কের সবকিছু গুলিয়ে আসছে। তন্ময়ের গলা পুনরায় শোনা গেল, কিছু ভেবেছিস? সিচুয়েশন বেশ খারাপ, কিন্তু বাবা এই বিষয়ে সহজে রাজি হবে বলে মনে হয় না। ইট উইল বি টাফ। আমি কি কথা বলবো নাকি আরো সময় লাগবে? অয়ন। তন্ময় কিঞ্চিত ভ্রু কুঁচকে পড়ল, অনকে বলেছিস? না। জানিয়ে দেখ, তুই তো একা সবকিছু হ্যান্ডেল করতে পারবি না। তোদের দুজনকে একসাথে এই সিচুয়েশন ওভারকাম করতে হবে। আজ বাদ কাল তোকে দেখতে আসবে। বাবার কথাবার্তায় বোঝা যাচ্ছে দেখতে এসে আংটি বদল করিয়ে দিবেন। ভাইয়া, আমি জানি অয়ন ভালো ছেলে, খুব মেধাবী এবং হার্ড ওয়ার্কিং গাই। 2-3 বছর পর স্টাডি শেষ করে একজন ভালো বিজনেসম্যান হয়ে উঠবে, অবস্থা আরো উন্নত হবে। কিন্তু এখনকার সিচুয়েশন তো আর 3-4 বছরের জন্য ওয়েট করবে না, বুঝতে পারছিস? সাবিহা, তুই কি শিওর? আর ইউ? অয়ন এখনো ইম্যাচিউর, আনঅ্যাডাল্ট। ভালোভাবে ভেবে নিয়েছিস? সাবিহা নিশ্চুপ হয়ে রইল। খুব সময় নিয়ে বলল, আমি ওকে ভালোবাসি। কিছুক্ষণ তন্ময় নিশ্চুপ থাকলো। সাবিহাকে ভালোভাবে দেখে তারপর বলল, ফিরে এসে কথা বলে নেবো বাবার সাথে। তুই অয়নকে জানিয়ে রাখ, সিচুয়েশন ওকেও হ্যান্ডেল করতে হবে। সাবিহা মাথা দোলালো, আলগোছে বেরিয়ে পড়লো। অরু নিচের রুমে ঢুকে গিয়েছে দৌড়। সাবিহাকে যেতে দেখে বুকে হাত চেপে নিঃশ্বাস ছাড়লো। সে কি খুশি হবে নাকি অবাক?
অয়নকে তার খুব পছন্দ। ছেলেটা যেমন দেখতে সুন্দর তেমন তার চলাফেরা এবং ব্যবহার সবকিছুই দুর্দান্ত সুন্দর। সাবিহার সাথে নিশ্চয়ই খুব মানাবে। ওর ঠোঁট জুড়ে অমায়িক হাসি। সে এখন থেকেই ওদের দুজনের ভক্ত হয়ে গেল। ভালোভাবে দুজনকে নিয়ে ভাবতেই অদ্ভুত কিছু দৃশ্য চোখের সামনে ভেসে এলো। যেমন 2-1 বছর আগে বৃষ্টির মধ্যে অয়নের সাথে যখন সাবিহার অফিসের সামনে গিয়েছিল কলেজ বাঙ্ক দিয়ে, তখন খুব করে খেয়াল করেছিল অয়নের নজর বারবার সাবিহাকে দেখছে। তারপর সিলেট গিয়েছিল, যে তখনও প্রায়শই লক্ষ্য করেছিল সাবিহা সর্বদাই অয়নের পাশাপাশি আছে। অবশ্য তখন এভাবে ভেবে দেখেনি, তাই বুঝতে পারেনি। তবে এখন যখন কাহিনী খোলসা হয়েছে, সবকিছু তার চোখে রোমান্টিক এবং প্রেমময়। ওর কফির মগ হাতে উকি ঝুঁকি মারছে। কেউ নেই, যেমন মাত্রই এসেছে তেমন ভান করে বেরিয়ে পড়লো। এসে দাঁড়ালো তন্ময়ের রুমের সামনে। দাঁড়াতেই পরপর ঘাবড়ে গেল। একটা ফাইল হাতে তন্ময় দাঁড়িয়ে দরজার সামনে, যেন অরুর জন্য অপেক্ষা করছে। ফাইলের একটা পৃষ্ঠা পাল্টে প্রশ্ন করলো, মাত্র এলি? হুম। আমি তো দেখলাম তুই কান পেতে দাঁড়িয়েছি। অরু নাক কুচকে বসলো। দেখে ফেলেছে, এর জন্যই এমন হাবভাব নিয়ে রেখেছে। অরু বিরক্ত সুরে বলল, আমি তো শুনতে চাইনি। ও, ওরু কফির মগ এগিয়ে দিতে নিয়ে খেয়াল করলো কফি ঠান্ডা হয়ে গিয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কফির দিকে তাকিয়ে রইল। এখন কি এই কফিটা ফেরত নিয়ে যাবে? আর চোখে তন্ময়ের দিকে তাকালো। কিছু প্রশ্ন আছে তার মনে। প্রশ্নগুলো কি করবে? তন্ময় ঘুরে ভেতরে চলে গিয়েছে। ওরও পেছন পেছন গেল। কফি টেবিলের উপর রেখে দিল। ইনিয়ে বিনিয়ে ধীর স্বরে প্রশ্ন করলো, সাবিহা আপু আর অয়ন ভাইয়া কি সত্যি প্রেম করছে? তন্ময়ের জবাব এলো না। সে ফাইল টেবিলে রেখে ঠান্ডা কফি হাতে নিল। কয়েক চুমুক বসিয়ে অরুর দিকে তাকিয়ে রইল। জবাব না পেয়ে অরু বলল, আমি কাউকে বলবো না, সত্যি বলেন না তারা প্রেম করছে কি। আমার না তাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে। আর অয়ন ভাইয়াকে তো আমার হ্যাপি পছন্দ। তন্ময়ের অসাধারণ মুখশ্রীর সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেল। ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। মগে পুনরায় চুমুক দিতে নিয়েও দিল না। গম্ভীর স্বরে শুধালো, তাই বুঝি? আপনার ভালো লাগে না? লাগে না। ওরও পিটপিট চোখে তাকালো। ভালো না লাগার কি আছে? আশ্চর্য। কক্ষ জুড়ে পায়চারি করে আবারও তন্ময়ের সামনে এলো। তন্ময় কনসেন্ট্রেশন নিয়ে ফাইল পড়ছে। সাবলীল ভঙ্গিতে অনু জিজ্ঞেস করলো, আজ চট্টগ্রাম যাবেন? চট্টগ্রাম অনেক সুন্দর, তাই না? আমি কখনো যাইনি। ভাবছিলাম এবার গিয়ে ঘুরে আসবো। আপনার সাথে আমাকে নেবেন? কি? ওরও খুশিতে গদগদ হয়ে উঠল। শেষের কি শব্দটি যেন শোনেনি। সত্যি নেবেন? না, সারাদিন মাথায় কি চলে তোর? হ্যাঁ, শুধু আজ করি। ধর কফিটা গরম করে নিয়ে। অরুর হাতে কফির মগ ধরিয়ে তন্ময় বারান্দায় চলে গেল। অরুর মুখমণ্ডল অন্ধকার তখন। সে কিছুক্ষণ চোখ রাঙিয়ে তাকিয়ে থাকলো বারান্দার দিকে। তারপর হনহনিয়ে বেরিয়ে পড়ল। আজ সে তন্ময়ের সঙ্গে এই বিজনেস ট্যুরে যাবেই যাবে। লাগলে পুরো বাড়ি মাথায় তুলবে, কিন্তু সে যাবেই যাবে। অয়ন বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। একসময় বন্ধুগণ সব চলে গেল। পাশে রয়ে গেল সৌভিক। একটা সিগারেট ধরাতে গিয়েও ধরালো না অয়ন। সৌভিক তখন দিব্যি সিগারেটে টান মেরে চলেছে। হুট করে বলল, অয়ন থমকে গেল। ভুরু কুচকে তাকিয়ে বলল, কি? সৌভিক অয়নের কাঁধ থাপড়ে পড়ল। অয়ন এবার পুরোপুরি সৌভিকের দিকে ঘুরল। তার কপাল এখনো মারাত্মক কুঁচকে। সৌভিকও নড়ে চড়ে দাঁড়ালো। দাঁত কেলানো বন্ধ করে ঠোঁট ভিজিয়ে মাথা চুলকে নিল। অয়নের হাবভাবে বুঝে গেল এই বোকার বাচ্চাই কিছুই জানে না এখন।
জানানো কি ঠিক হবে? অয়ন জিজ্ঞেস করলো। কি হয়েছে খুলে বলো। শফিক সতর্কতার সহিত বলল, অয়নকে স্তব্ধ দেখালো, তার চাহনি জ্বলন্ত অগ্নির ন্যায়। শফিক ছোট ঢোক গিলে বলল, অরুর রেজাল্ট এসেছে কিছুক্ষণ আগে। সে জিপিএ 5 পেয়েছে। অরু সব সময় দুর্দান্ত রেজাল্ট করে এসেছে, এবারও ভিন্ন নয়। সবগুলো সাবজেক্টেই ভালো রেজাল্ট। মিষ্টি বিতরণ করছেন, হাসি মুখে মেয়ের প্রশংসায় মগ্ন তিনি। প্রত্যেকবারই অরুর রেজাল্ট বেরোলে বাবা এবং চাচারা তার একটি ইচ্ছে পূরণ করে, যা চাই তাই দেওয়া হয়। এবারও মোস্তফা সাহেব হেসে শুধালেন। কি চাই? অরু সঙ্গে সঙ্গে বলল, যা চাই দেবে। হুম। আমি চট্টগ্রাম যেতে চাই চাচ্ছু। আচ্ছা যেও, সবাই মিলে। আমি আজই যেতে চাই। মোস্তফা সাহেব হঠাৎ আতঙ্ক চোখে তাকালেন অরুর পানে। আজ মানে? আজ তো তন্ময় চট্টগ্রাম যাবে। তার মানে হুট করে তার চোখ চলে গেল কিছুটা দূরে। তন্ময় সিঁড়ির সামনে দাঁড়িয়ে। পিতা পুত্রের চোখাচোখি হলো মুহূর্তেই। মোস্তফা সাহেবকে আরেকটু স্তব্ধ করতে হঠাৎ তন্ময় নিঃশব্দে বাঁকা হাসল। তন্ময় গার্ডেনের মধ্যস্থানে দাঁড়িয়ে, হাতে কফির মগ, একটু পরপর তাতে চুমুক দিচ্ছে। দুপুরের সময় এখন, নির্জন চারিপাশ, কোলাহল নেই, প্রকৃতি শান্ত এবং প্রাণবন্ত। দক্ষিণা বাতাস বইছে, হুড়মুড়িয়ে বাতাস ছুটে এসে শরীর ছুঁয়ে দিয়ে শান্ত হয়ে পড়ছে, আবার হুট করে অশান্ত হয়ে পুনরায় ছুঁয়ে দিয়ে যাচ্ছে। বাগানের ফুলগুলোও এই শান্ত এবং অশান্ত দক্ষিণা বাতাসে দুলছে। হরেক রকম ফুলের সমাহার, একত্রে তাদের দোলানো আকৃতি দেখতে অসম্ভব আকর্ষণীয়। মোস্তফা সাহেব তন্ময়ের পাশেই গম্ভীর মুখে দাঁড়িয়ে। ইতিমধ্যেই গলা খাকারি দিয়েছেন কয়েকবার। পিঠের দুহাত পেঁচিয়ে ছোট করে কেশে উঠল, যেন কিছু বলতে চলেছেন, এবং বললেনও গম্ভীর স্বরে। অরুকে বলবে তুমি নিজের সাথে নিতে পারবে না। তুমি একটা ধমক দিলে এই মেয়ে এখনো কিভাবে যাওয়ার জন্য জেদ ধরে থাকতে পারে? হ্যাঁ। তন্ময়ের গলার স্বর স্বাভাবিক শান্ত। দিয়েছিলাম তো। অপরদিকে মোস্তফা সাহেব ছেলের শান্ত স্বরে অশান্ত হয়ে উঠেছেন। তুমি ধমক দিয়েছো আর ও এখনো যেতে যাচ্ছে? অসম্ভব। তুমি নিতে নারাজ থাকলে ও এত দূর আসার সাহসই পেত না। তুমি এক্ষুনি যাবে আর বড় ধমক দিয়ে বলবে নিবে না সঙ্গে, ব্যাস। তন্ময়ের চেহারার কোনো পরিবর্তন দেখা গেল না। বাবার মতো সেও মুখশ্রী গম্ভীর করে রেখেছে, চোখের চাহনি দূরে সীমাবদ্ধ। মগের চুমুক বসালো, খুব সাবলীল ভঙ্গিতে বলল, আজকাল ওকে ধমক দিতে ইচ্ছা হয় না, বুকে লাগে। মোস্তফা সাহেব তাজ্জব বনে গেলেন। দু একবার মুখ লুকাচ্ছেন, কিন্তু কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। অবশেষে সময় নিয়ে আঙ্গুল তুলে চমকে উঠলেন। তুমি এমন শান্ত চেহারা নিয়ে এভাবে অসভ্য কথাবার্তা কিভাবে বলতে পারো? অসভ্য ছেলে। যেতে যাচ্ছে ও নিজে, তাহলে অসভ্য আমি কি করে হলাম? অরু ছোট, তুমি একজন সাবালক ছেলে হয়ে এভাবে বিহেভিয়ার কিভাবে করছো? ভবিষ্যতে তুমি ওর থেকে 100 হাত দূরে থাকবে। তোমার ভাতিজি নিচে কুদে চলে আসে, ওকে গিয়ে থামাও। নিজের কথাগুলো শেষ করে খুব উস্কো খুস্কো ভঙ্গিতে চলে যাবার জন্য পা বাড়ালো। মোস্তফা সাহেব উচ্চস্বরে ডেকে গেলেন, তন্ময়, আমার কথা এখনো শেষ হয়নি। কে শোনে কার কথা? তন্ময় সুরসুর করে চলে গেল। মোস্তফা সাহেব চেয়ারে শব্দ করে বসলেন, উচ্চস্বরে স্ত্রীকে ডেকে চলেছেন। জবেদা বেগম তাড়াহুড়ো পায়ে আসতেই বললেন, 1 কাপ চা দাও তো। মাথা ঠান্ডা করার জন্য জবেদা বেগমের হাতের গরম গরম 1 কাপ চা খেতে হবে এক্ষুনি, না হলে তিনি রাতারাতি রাগে স্ট্রোক করে বসবেন নিশ্চিত। অরুর ছেদের কাছে অসহায় আনোয়ার সাহেব বিচলিত চেহারা নিয়ে কয়েকবার বড় ভাইয়ের কাছে গিয়েছেন, কিন্তু মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসে আছেন, কোনো প্রকার কথা বলতে চাচ্ছেন না। আনোয়ার সাহেব আবারও এলেন, পাশের চেয়ারে বসে নরম সুরে বললেন, ভাইয়া ওর খুব করে যেতে চাচ্ছে, আমাদের তন্ময় আছে যেহেতু যাক সাথে, এখানে কোনো সমস্যার থাকার তো কথা নয়।
মোস্তফা সাহেব বিড়বিড় করে নিজ মনে আওড়ালেন। ওই বড় সমস্যা। আনোয়ার সাহেব শুনতে না পেয়ে শুধালেন। জি ভাইয়া। কিছু না, যাই হোক, আমার কিছু বলার নেই, যা ইচ্ছে করো গিয়ে। আনোয়ার সাহেব অসহায় মুখে বসে রইলেন। ভাইয়ের নারাজি সে বুঝতে পারছেন, তবে নারাজি ঠিক কেন বা কি নিয়ে তা বুঝতে পারছেন না। আগে প্রায় সময় তন্ময়ের বিজনেস ট্যুরে সাবিহা বা দীপ্ত বা রুবি গিয়েছে সঙ্গে, তাহলে ওরও গেলে সমস্যা কি? তাদের সাথে তন্ময়ের ম্যানেজার তো থাকছেই, দেখে রাখবে সেখানে। আনোয়ার সাহেবের মনে কিছু প্রশ্ন রয়েছে, তবে বলার সাহস পাচ্ছেন না। আর যাই হোক, তিনি রাগী মোস্তফা সাহেবের সামনে আপাতত কিছুই বলতে পারবেন না। অরুর একটি ছোট লাগেজ আছে, পুতুলের লাগেজ, ছোটখাটো। এটাতে দুদিনের একটি ট্যুরের জন্য সরঞ্জাম নেওয়া যাবে। লাগেজটি দিয়েছিল মোস্তফা সাহেব যখন ওর ক্লাস 7-এ পরীক্ষায় খুব ভালো করেছিল, বিদায় উপহার স্বরূপ দেওয়া। সাধারণত এই লাগেজ সে বের করে না, নষ্ট করে ফেলার ভয়ে, তবে আজ এটাই নিতে ইচ্ছে করছে। লাগেজে 2 স্যুট, কামিজ এবং আরো প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিয়েছে। সবকিছু তৈরি করে লাগেজ আটকে দিল। ধীরে সুস্থে নিচে নেমে এলো। মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসে আছেন সোফায়। আনোয়ার সাহেব পাশেই বসেছেন। তিনি চিরিয়ে চিরিয়ে গরম চা খাচ্ছেন। জবেদা বেগম রান্না করে। ওর ছোট ছোট পায়ে এগিয়ে গেল, বাপ চাচার সামনে মাথা নত করে দাঁড়িয়ে রইল। মোস্তফা সাহেব গম্ভীর সুরে বললেন, যেতে যাচ্ছ যাও, কথা তো শুনবে না আর। অরুর মুখশ্রী পূর্ণিমার চাঁদের ন্যায় জলজল করে উঠল। 32 দাঁত দেখিয়ে চেঁচানো গলায় বলল, থ্যাংক ইউ চাচু। যতই নারাজ হোক না কেন মোস্তফা সাহেব, আদুরে মেয়ের খুশিতে তিনিও খুশি হতে বাধ্য। মেয়ের হাস্য উজ্জ্বল চেহারা দেখে আনোয়ার সাহেবও হাসলেন। হেসে বললেন, তৈরি হয়ে নাও, বিকেলের আগে বেরোবে তন্ময়। খুশিতে ওর সোফার চারপাশে ঘুরেছে কিছুক্ষণ, তারপর ছুটে চলল উপরে। সিঁড়ির সামনে মাত্রই তন্ময় এসে দাঁড়িয়েছে। সেদিকে ভালোভাবে খেয়াল করলো না ওরু। ছুটে নিচের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগালো। এখন সে তৈরি হবে, সুন্দরভাবে সাজগোজ করবে। আশেপাশে দেখার সময় কই। ওর চুড়িদার পরেছে, চুল আঁচড়ে তৈরি হয়ে নিয়েছে। আয়নায় নিজেকে কয়েকবার দেখে নিয়েছে। কপালে টিপ দিতে গিয়ে দিল না। সুমিতা বেগমের ডাকে লাগেজ হাতে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় তন্ময়ের রুমে তাকালো, তন্ময় নেই, নিচে গিয়েছে হয়তো। ওরও দ্রুত পায়ে নিচে নামলো। জবেদা বেগম টিফিন বক্স ধরিয়ে দিলেন হাতে। আনোয়ার সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল সে। তন্ময় গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে বসে, লাগেজ পেছনে ঢুকিয়ে সামনে এসে উঠে বসলো ওরু। সিট বেল্ট বেঁধে ছোট শ্বাস ফেলে হেসে উঠল। ঠোঁটের 2 প্রান্ত ছড়িয়ে গিয়েছে। একতরফা যুদ্ধের পর অবশেষে জয় তারই হয়েছে। এই দুর্দান্ত জয়ের দুর্দান্ত হাসি মুখশ্রীতে লেপটে। তন্ময়ের দিকে তাকিয়ে বলল, দেখলেন তো আমি চট্টগ্রাম যাচ্ছি। তন্ময় জবাব দিল না, তবে 2-1 বার চোরা চোখে তাকিয়েছে ওরুর দিকে। ধীরে সুস্থে গাড়ি স্টার্ট করলো। ছুটে চলল গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে। ওরুর সামনে তাকিয়ে বিকেলের সোনালী আলোয় আলোকিত পৃথিবীর বুকে ভেসে বেড়াতে মনোযোগী হয়ে গেল। কাজ নামিয়ে বাহিরে দৃষ্টি দিয়ে রাখলো। কিছুক্ষণ গুনগুন করে বলল, একটা গান ছাড়েন তো। সময় নিয়ে তন্ময় বাহাতে টিপে একটা গান ছাড়লো। গানখানা ওরুর পছন্দ হলো না। কপাল কুঁচকে পড়ল। অন্য একটা। তন্ময় পুনরায় পরিবর্তন করলো। এটাও ওরুর পছন্দ হলো না। এবার পরিবর্তন করতে বলেছে আর সঙ্গে সঙ্গে ধমক খেলো। ধমক শুনে ওরু ক্ষীণ কষ্ট পেল যেমন, অভিমানী মন নিয়ে ঘুরে বসলো। এক ধ্যানে বাহিরে তাকিয়ে রইল। তন্ময়ের কথায় আর গ্রাহ্য করলো না। তার ডাকে সাড়া পর্যন্ত করছে না। তন্ময় নিজ পছন্দের একটি গান প্লে করেছে। অরুর গানটি পছন্দ হয়েছে, তবে মুখে প্রকাশ করলো না। মুখমণ্ডল কালো করে শুনে গেল। চোরা চাহনিতে তাকিয়ে দেখলো তন্ময়কে। তন্ময় যখন ড্রাইভ করে অরুর দেখতে ভালো লাগে, খুব আকর্ষণীয় লাগে বিষয়টা। এমন অনেক সাধারণ বিষয়ও তন্ময় করলে অরুর কাছে আকর্ষণীয় লাগে। যেমন এই যে ঘড়ি হাতে স্ট্রিং ঘোরাচ্ছে, যে এই বিষয়টিও মারাত্মক চোখে লাগে অরুর।
মাগরিবের আজান শোনা যাচ্ছে। সাবিহার আরামোরা ঘুম ভেঙে গেল। জোরপূর্বক চোখ জোড়া মেলে তাকালো। মাথা ধরে বসে রইল ঝিম মেরে। বাবার সাথে রেগে নিজের রুমে বন্দি ছিল সারাদিন, বলা যায় সারা দিন ঘুমিয়েছে। জানালার দিকে তাকালো, অন্ধকার হয়ে এসেছে। বিছানা হাতড়ে ফোন হাতে নিল। স্ক্রিনে ভালোভাবে নজর দিতেই চোখ কপালে উঠে গেল। 40টা মিসড কল। সাবিহা হন্তদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো, রুমের লাইট জ্বালালো। এতগুলো কল হঠাৎ করে অয়ন কেন দিয়েছে? চিন্তা ভাবনা পড়ে আপাতত তৎক্ষণাৎ কল ব্যাক করলো। অয়ন যেন ফোন হাতে নিয়ে রেখেছিল, সঙ্গে সঙ্গে ধরেছে। সাবিহা জিজ্ঞেস করবে তার পূর্বেই অয়ন দ্রুততম গলায় শুধালো, কই তুমি? কি হয়েছে? আমি তো বাসায়। ছাদে এসো। কল কেটে গেল। ফোনের দিকে তাকিয়ে আছে সাবিহা। কি হলো? সে সেলফোন বিছানায় ফেলে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, ওড়না কাঁধে চড়িয়ে ছাদের উদ্দেশ্যে চলল। ছেলেটার হঠাৎ করে হলো কি? গলার স্বর এতটা বিচলিত শোনাচ্ছে কেন? সাবিহাদের ছাদে বাতি লাগানো আছে, সন্ধ্যার পরপর জ্বালিয়ে দেওয়া হয়। আজ এখনো জ্বালানো হয়নি, তবুও চাঁদের আলোয় আলোকিত, সবকিছু স্পষ্ট চোখের সামনে। অয়ন আজ তাদের ছাদেই দাঁড়িয়ে, ঠোঁটে সিগারেট, হাফ প্যান্ট আর টি শার্ট পরে, চুলগুলো উস্কো খুস্কো। সাবিহার হাসি পেল। এতটুকু ছেলে এমন গম্ভীর মুখ কেন করে রেখেছে? মনে হচ্ছে কাউকে অনায়াসে খেয়ে ফেলবে। সাবিহা হেসে এগোতে নিয়ে জিজ্ঞেস করলো, কি এমন হয়েছে? অয়ন ঘুরে তাকালো, চোখের কোণ লালচে হয়ে আছে। সাবিহা কিছুটা ভরকে গেল। অয়ন সিগারেট ফেলে এগিয়ে আসলো নিচে, প্রশ্ন করলো, আমাকে কিছু বলবে? আমি বলবো? তোমার কিছু বলার নেই? সাবিহা অপ্রস্তুত স্বরে বলল, মানে? আমি না জানলে তুমি আদৌ বলতে। কথার মধ্যে অয়ন তেড়ে মেরে এগোচ্ছে, দাঁতে দাঁত চেপে রেখেছে সে। কপালের মধ্য স্থান কুঁচকে গিয়েছে মারাত্মক ভাবে। সাবিহা অন্যমনস্ক ভাবে কয়েক পা পিছিয়ে গেল। অয়নের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ মগজ ধোলাই হলো তার, মুহূর্তেই চোখ বড় বড় করে ফেলল। অয়ন কি জেনে গিয়েছে তাকে দেখতে আসার বিষয়টা? তাই হবে হয়তো। সে কিভাবে বুঝিয়ে বলবে ব্যাপারটা? দ্বিধা বোধে আক্রান্ত সাবিহা দোটানায় পড়ে গেল। অয়ন তখন রাগে থরথর করে কাঁপছে। সামনে কিছু একটা থাকলে ঘুষি মেরে রাগের নিয়ন্ত্রণ করত। দুঃখের বিষয় তেমন কিছুই নেই চারপাশে। সামনে শুধু তার আদরের সাবিহা দাঁড়িয়ে। এখন অয়ন তো আর তার আদরের সাবিহাকে খুশি মারতে পারবে না, বরঞ্চ পারবে একটা চুমু দিতে। কিন্তু সেটা দেওয়ার সময় তো এটা নয়। এখন সে রেগে আছে, চুমু দিলে রাগ কিভাবে দেখাবে? অয়ন ভীষণ বিরক্ত হচ্ছে নিজের প্রতি। সামান্য রাগ সে ঠিকঠাক ভাবে করতে পারছে না সাবিহার সামনে। আসলে দোষটা তার নয়, দোষ সাবিহার। ঘুম থেকে উঠে এমন নিষ্পাপ সরল মুখশ্রী নিয়ে এসেছে যে অয়নের রাগ থাকতে চাচ্ছে না, বরং এই মুখখানা ধরে সহস্র চুমু খেতে ইচ্ছে করছে। নিজের চুলগুলো দুহাতে কপাল থেকে সরিয়ে পড়ল। কথা বলছো না কেন? নাকি এঙ্গেজমেন্ট সেরে এসে বলতে? সাবিহা নিজের শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিল, উদ্বিগ্ন হয়ে বলল, আমি সেই সম্পর্কে আজ বললাম। তাই বুঝি? বলো তাহলে। অয়নের সমানে এগোচ্ছে সামনে, পেছাতে পেছাতে সাবিহা রীতিমতো দেওয়ালে ঘেঁষে রয়েছে। ছেলেটার সমস্যা কি? এভাবে এগোচ্ছে কেন? সাবিহা ধমক দিতে গিয়েও দিল না। দোষ তো তার, তাই আজ সে অনেকে সয়ে যাচ্ছে। না হলে আকাশ ফাটিয়ে ধমকে উঠতো অয়নের উপর। এমন উস্কো খুস্কো ব্যবহারের কোনো মানে হয়? সাবিহা নিজের গুছিয়ে রাখা কথাগুলো বলতে শুরু করলো। এসব বিষয় আজ নতুন নয়, প্রস্তাব আসতেই থাকে। মূলত ভাইয়া আটকে রেখেছিল এরকম। এবার বাবা বেশি সিরিয়াস, সে চাচ্ছে আমি বিয়ে করে নিই। আমাকে কেন জানোনি? জেনে তুমি কি করতে? জানি দেখতে কি করতাম। সাবিহা নিঃশব্দে তাকিয়ে রইল। অয়ন আচমকা ঝুঁকে এলো তার মুখের সামনে, নিচু স্তরে গলায় বলল, সাবিহা, আমাকে ফাঁকে তো চিন্তা ভাবনা করছো না তো? আমি কিন্তু পাগল হয়ে যাব। সাবিহা বুক কেঁপে উঠল, দরু দরু কাঁপছে সর্বাঙ্গ। নজর ঘুরিয়ে ফিরিয়ে রাখলো। কে চলে আসবে, সরো। অয়ন 1 ইঞ্চি নড়ল না,
খুব কাছ থেকে সাবিহাকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। সাবিহাকে কতটা আবেদনময়ী লাগছে চাঁদের আলোতে তা শুধু অয়ন দেখতে পাচ্ছে, এবং শুধু সেই দেখবে সারা জীবন। হুট করে অপ্রস্তুত সাবিহার নাকের ডগায় চুমু খেয়ে বসলো। পরপর 2 গাল। সাবিহা কেঁপে উঠে মুখ ঘুরিয়ে ফেললো। তুমি কি থামবে না মাইর খাবে? অয়ন গম্ভীর স্বরে হাসলো। মারবে আমাকে? দেখি মারো তো। ভাই দয়ে কোথায় মারবে? সাবিহা রেগে তাকালো। মাথাটা ঘুরতেই অয়ন শব্দ করে তার ঠোঁটে চুমু খেয়ে বসলো। থমকে গেল সাবিহা, বড় বড় হয়ে গেল চোখ জোড়া। এটা সে মোটেও আশা করেনি। পরপর অয়ন তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। সাবিহার মাথা নিচের বুকে নিয়ে বলল, আমরা বিয়ে করে নেই, একবার বিয়ে হয়ে গেলে দেখবি সবাই মেনে নেবে। সাবিহা আমায় বিয়ে করবে।